কিছু অডিও ক্লিপ প্লে করছি আপনাদের জন্য। প্রিয় লিসেনার ও রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনতাসির মামুন, দেশের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার গাংনী ডিগ্রি কলেজ পাড়াতে। আজ আমি আপনাদের মাঝে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে কর্মজীবনের তাগিদে আমি চট্টগ্রামে অবস্থান করছি। ভূত এফএমের সঙ্গে আমি শুরু থেকেই জড়িত ছিলাম। আমি তখন হাই স্কুল পর্যায়ে পড়াশোনা করি। তখন থেকে আমি ভূত এফএমের একজন বড় ফ্যান। তখন আমাদের এলাকাতে ইন্টারনেট স্পিড তেমন ছিল না এবং সেই রকম ভাবে ভূত এফএম শোনাও হতো না লাইভে। আমরা মূলত ডাউনলোড করে ভূত এফএম শুনতাম। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি 2014 সালে মার্চ মাসের মাঝামাঝিতে। প্রতিদিনের ন্যায় বিকেল বেলায় আমি এবং আমার বন্ধু মিশকাতুল আরিফিন একসঙ্গে ঘোরাঘুরি করছিলাম। তো মিশকাত হঠাৎ আমাকে বলে উঠলো, চল আজকে একটু দূরে কোথাও ঘুরতে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওকে বললাম, ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুই রেডি হয়ে আমাকে নিয়ে যা। কিছুক্ষণ পরে মিশকাত বাসা থেকে বের হয়ে আমাকে কল করে, আমি বের হচ্ছি, তুই রাস্তায় এসে দাঁড়া। আমি আমার বাসা থেকে বের হয়ে হসপিটালের সামনে পোস্ট অফিস অবস্থিত, এই পোস্ট অফিসের সামনে দাঁড়ায় আছি। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু এসে আমাকে নিয়ে যায়। বলে রাখা ভালো, মিশকাত বাইক চালাতে খুবই পটু। বরাবরের মতো ওর বাইকে চেপে বসলাম এবং আমাদের আজকের উদ্দেশ্য ছিল মুজিবনগরে যাওয়া। রাসেল ভাই, মুজিবনগরটা সবাই চিনে। মুক্তিযুদ্ধের সময় এটি বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল। ওখানে অনেক ভিত্তিপ্রস্তর আছে, স্মৃতিসৌধ আছে, মানচিত্র এবং দেখার মতো অনেক কিছুই আছে। পাশে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। তো আমরা দুজন বের হয়ে গেলাম ঠিক বিকেল 4টার দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা মেহেরপুর সদরে পৌঁছে গেলাম, আমাদের জেলা শহর যেটা। ওখানে আমরা ব্রেক নিলাম, নেওয়ার পরে একটু চা নাস্তা করে আবার পুনরায় মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, মেহেরপুর থেকে মুজিবনগর দূরত্ব খুব বেশিও নয়, মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার দূরত্ব। একটা পর্যায়ে আমরা মুজিবনগর পৌঁছে গেলাম। মুজিবনগর 0 পয়েন্টে যাওয়ার পরে একটু সামনে গিয়ে স্মৃতিসৌধতে গিয়ে আমরা কিছু ছবি উঠালাম। সেই সময় এত ভালো মানের ফোন ছিল না যে ভালো ভালো ছবি উঠাতে পারবো। ছবি ওঠানোর পরে মোটামুটি বিকেল নেমে আসে। তখন মিশকাত বলে, চল একটু বাগওয়ানের দিকে যাব। রাসেল ভাই, বাগওয়ানটা হচ্ছে মূলত একটা গ্রাম যেটা ইন্ডিয়ার বর্ডারের কাছে অবস্থিত। মিশকাত বলে, বাগওয়ানে ওর এক ভাবির বাবার বাড়ি, ওর ভাবি নাকি ওখানে আছে। তো কোনোভাবে যদি ওর ভাবি জানতে পারে যে ও এদিকে আসছে কিন্তু ওর ভাবির সঙ্গে দেখা করে নাই, তাহলে ওর ভাবি অনেক রাগ করবে। এই ভেবে ও আমাকে রিকোয়েস্ট করে, চল না একটু গিয়ে জাস্ট ঘুরে আসবো। আমি ওর কথা মতো রাজি হয়ে গেলাম। এরপর আমরা স্মৃতিসৌধ থেকে সোজা গিয়ে ডান দিকের রাস্তা ধরে, এক কথায় মুজিবনগরের পিছন সাইডের যে রাস্তা যেটা ইন্ডিয়ার কোল ঘেঁষে গেছে, ওই রাস্তা দিয়ে দুজনা রওনা দিই। কিছুক্ষণের মধ্যে আমরা বাগওয়ানে পৌঁছায় যাই এবং ওর ভাবির বাবার বাসায় পৌঁছাই। তো আমাদেরকে বিভিন্ন রকম নাস্তা আপ্যায়ন করা হয়ে গেল। এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার একটা সম্ভাবনা দেখলাম। তখন মিশকাত বলে উঠলো, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে চল এখনই বের হয়ে পড়ি। আমি বললাম, হ্যাঁ, আমি এটাই তোকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো তোকে বলতে পারছি না তোর ভাবি কি ভাববে না ভাববে। এই হিসাবে
ঠিক আছে চল আমরা বের হয়ে যাই। এরপর মিশকাত এবং আমি ওখান থেকে বিদায় নিয়ে রাস্তার মধ্যে আসতে আসতে, বলে রাখা ভালো রাসেল ভাই, বাগওয়ান পার হওয়ার পরে গ্রামটা পার হয়ে এসে একটা মোড় আছে, মোড়ের ডান দিক দিয়ে গেলে যেটা চুয়াডাঙ্গা জেলার একটা রোড থাকে, এবং বাম দিক দিয়ে সোজা আসলে এটা হয় মুজিবনগর ভিত্তিপ্রস্তর পিছন সাইডের ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে যে রাস্তাটা সেটা। তো আমরা মুজিবনগর পিছন সাইডের রাস্তা দিয়ে আসতেছিলাম। পথের মধ্যেই মিশকাতকে আমি রিকোয়েস্ট করলাম, গাড়িটা একটু থামা, আমার একটু প্রাকৃতিক কাজ করতে হবে। মিশকাত বলল যে হ্যাঁ আমারও তো একই অবস্থা, ঠিক আছে সামনে ব্রেক করি। এর মধ্যে মুজিবনগরের ভিত্তিপ্রস্তর দূরত্ব আর 2 থেকে 3 কিলোমিটার আছে, তাহলে আমরা পৌঁছায় যাব। এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে মাঠের মাঝে আসতে পথে মাঠের মাঝে ডান দিকে একটা পুরাতন ভাঙা বাড়ি ছিল। তো আমি কিছু না বলেই পুরাতন ভাঙা বাড়ির ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পরে পুরাতন ভাঙা বাড়ির ওখানে আমি যখন আমার প্রাকৃতিক কাজ সারি, তখন একটা গা ছমছমে ভাব আসলো। মিশকা তো নামলো, নেমে ও আমার একটু দূরে গিয়ে ও বললো যে কেমন জানে একটা গা ছমছমে, একটা ভয় ভয় কাজ করতেছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা লোক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এবং উনি বলল, বাবারা ওখানে প্রস্রাব করো না, তোমরা উঠে আসো। আমরা কথাটা কানে না নিয়ে আমরা আমাদের কাজ সেরে আবার পুনরায় রাস্তায় চলে আসি। আসার পরে মিশকাতকে বললাম ঠিক আছে এবার চল রওনা দিই। কিন্তু একটা বিষয় রাসেল ভাই, ওখানে নামার সঙ্গে সঙ্গে যে মনের ভিতরে একটা ভয়ে কাটা বাঁধছিল, যেন কেমন কেমন যেন একটা মানে অন্যরকম অনুভূতি। তো মিশকাত যথারীতি বাইক স্টার্ট দিল, দেওয়ার পরে কিছু দূর আসার পরে 2 থেকে 3 মিনিট রাস্তা আসার পরে ও কিন্তু তখন বাইক খুব স্লোলি চালাচ্ছে, স্পিড ছিল 30 থেকে 35 বা তারও কম। ঠিক সেই সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, বিপরীত দিক থেকে শ্যালো মেশিন চালিত মানুষ বহনকারী একটি গাড়ি দ্রুত গতিতে আসতেছে, বেশ গতি সম্পন্ন, এবং তখনই দেখি রাস্তার ডান দিক থেকে একটা হলুদ ড্রেস পরা মেয়ে উঠছে, কিন্তু আমি তার চেহারাটা দেখতে পাইনি রাসেল ভাই। ঠিক ওই মেয়েটাও রাস্তায় উঠলো এবং বিপরীত থেকে শ্যালো মেশিন চালিত গাড়িটা এসে একটা ধাক্কা লাগলো। মুহূর্তের মধ্যে আর কোনো কিছু নাই, গাড়িটা বের হয়ে আমার সাইড দিয়ে চলে গেল। আমি এটা দেখে এক প্রকার বাকরুদ্ধ। তখন মিশকাতকে বলি এইভাবে, ঠিক আঞ্চলিক ভাষায়, মিশকাত তুই কি কিছু দেখছিস? ও বলে না আমি তো কিছু দেখি নাই, আমার সাথে গাড়ি টান। জাস্ট আমরা তখন আঞ্চলিক ভাষায় যেভাবে বলছে আর কি। ও বলে কেন, কি সমস্যা? আমি তোকে গাড়ি টানতে বলছি, তুই টান। তখন মিশকাত ওর বাইকের ফুল স্পিডে এবং এত দ্রুত আসলো, বলছে কি হয়েছে বলবে তো? আমি তখন কোনো কথা না বলে জাস্ট বলতেছি তুই গাড়ি টান, এবং ও ফুল স্পিডে রাসেল ভাই কি বলবো 1 মিনিটের মধ্যেই ওর মনে হলো যে মজনগর ভিত্তিপ্রস্তরে চলে আসছে, এইরকম স্পিডে ও টেনে আসছে। মিনিমাম তখন 70-80-এর উপরে স্পিড ছিল ওর গাড়িতে, তারও বেশি। এরপরে ও যখন ভিত্তিপ্রস্তরে আবার আমরা পুনরায় পিছন গেট দিয়ে প্রবেশ করি, এবং এবার আমরা মানচিত্রের যে এরিয়াটা আছে ওখানে উপরে বসি, 2 তলার উপরে উঠে আমি ওকে বলি যে তুই কি কিছু দেখছিস? মিশকাত বলে না আমি তো কিছু দেখি নাই। তো তুই এবার বল কেন আমাকে এত দ্রুত গাড়ি চালাতে বললি, আর কেন এবার এভাবে আসলি, আর কেন এবার তুই ভয় পাচ্ছিলি? আমি তখন বিস্তারিত ওকে বললাম যে এরকম বিষয়, ডান দিক থেকে এরকম একটা মেয়েকে দেখলাম, বিস্তারিত ওকে ভেঙে বলি। ও বলে যে না আমি এমন কিছু দেখি নাই, বা আমার সামনে এমন কিছু আসে না। আমি বলছি শিওর তুই এটা দেখিস নাই? বলছে হ্যাঁ আমি শিওর কিছু দেখি নাই। কিন্তু রাসেল ভাই আমি এটা মানে এখন পর্যন্ত আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে। পরবর্তীতে আমি অনেক ভয় পাই। আমি বললাম ঠিক আছে আর আমি এখানে থাকতে চাচ্ছি না, চল যাই, বাসায় যাই। এরই মধ্যে আমরা রওনা দিলাম। মেহেরপুরে আসার আগে দারিয়াপুর নামে একটা স্থানে তখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে আসছিলাম, কিন্তু আমার ভিতরে রাসেল ভাই ভয়টা কাজ করছিল। মিশকাত অনেকবার আমাকে বলে যে ভয় পাস না, চল দেখি কি করা যায়। তো রাসেল ভাই বলে রাখা ভালো, এরপরে আমি একটু সাহস নিয়ে
কিছু ছোড়া টোড়া পরে বাইকে বসলাম। বসার পরে পুনরায় আমরা গাংনীতে চলে আসলাম। আসার পরে আমাদের এক বড় ভাই ছিলেন, ওনার নাম ইলিয়াস হোসেন। তো ওনার সঙ্গে একটু কথা বললাম যে ভাই আজকে তো আমরা ঘুরতে গেছিলাম, এরকম এরকম বিষয় ঘটছে আমাদের সঙ্গে, তো এখন কি করা যায়? বললো, আচ্ছা ঠিক আছে, চল তোকে একজনের কাছে নিয়ে যাই, ওনার কাছে গিয়ে একটু ঝাড়ফুঁক করে আসি। তো নাম পরিচয় আমি ওনার ব্যক্ত করছি না, আমাদের গাংনীতে একজন ব্যক্তি আছে যিনি বেশ ঝাড়ফুঁক বা অন্যান্য কাজে বেশ ভালো পারদর্শী। ওনার কাছে গেলাম। তো উনি মাগরিবের নামাজ পড়ে উনি বাসায় আছে, বের হয়ে আসলেন ডাকার পরে। আসার পরে আমাকে বললো, কি হয়েছে, কাহিনী বলো তো বাবা। তখন আমি ওনাকে বললাম যে কাকা, এই কাহিনী, এই ব্যাপার ঘটছে আমার সঙ্গে, আমি এরকম এরকম ভয় পেয়েছি। তো উনি আমাকে বলে যে আরে কোনো ব্যাপার না। উনি আমার পিঠে জাস্ট কয়েকটা থাবা দিয়ে বলে যে ইয়াং বয়সে তোমাদের যে বয়স, এখন তোমাদের যে অবস্থা, তাতে এরকম একটু সমস্যা কম বেশি সবারই হয়, ঠিক আছে তোমাকে আমি একটু দেখতেছি। দেখে উনি কিছু ঝাড়ফুঁক করলেন, কিছু ফু দিয়ে কিছু করে পিঠে দুইটা থাবা দিয়ে বললো, যাও বাবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এরপর রাসেল ভাই আমি কেন জানি মনের ভিতরে ভয়টা দূর করতে পারছি না। পরবর্তীতে যে যার বাসায় বলতে আমি আমার বাসায় চলে আসলাম, মিশকাত চলে গেল, ইলিয়াস ভাই চলে গেল এবং যাওয়ার সময় বলে গেল যে সমস্যা নাই, আশা করি আর কিছু হবে না। তো রাসেল ভাই আমি যথারীতি রাত্রে খাবার খেলাম। খাবার খেয়ে আমার ফোনটা হাতে নিয়ে আমি দেখলাম যে আমার ছবিগুলো দেখছিলাম যে আজকে কেমন ছবি উঠাইছি। তো হঠাৎ করে ওই কাহিনীটা আবার আমার মাথায় আসে, কেমন যেন নার্ভাস ফিল করি। তো তারপরে আমি কখন কিভাবে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ওই দিন রাত্রে ভালো আছি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এরপরেও 2-3 রাত কেটে গেল, কোনো সমস্যা নেই। 1 সপ্তাহ কেটে গেল, কোনো সমস্যা নাই। প্রায় 10 দিন পরে রাসেল ভাই আমি যখন রাত্রে শুয়ে আছি আমার রুমে, দেখি একটা ধূপ করে শব্দ হলো। আমি ঘুমিয়ে আছি, আমি বুঝতে পারছি একটা শব্দ হলো ধূপ করে, এবং শব্দটা আমার পায়ের ডান দিকে থেকে আসলো। তো আমি ভাবতেছি এত রাত্রে কিসের শব্দ, মানে ঘুমের ভিতরে আমি অনুভব করতেছি। একটা পর্যায়ে কিছুক্ষণ পরে দেখে আমার শরীর কেমন যেন ভারী হতে লাগে। তো আমি কোনোভাবেই যেন নড়তে পারছি না বা চড়তে পারছি না। তখন আমার ওই অবস্থাতে মাথায় আসলো যে বোবায় ধরে নাকি, এরকম একটা কথা শুনছিলাম, হয়তো আমার বোবায় ধরছে। তো আমি অনেক কষ্টে আল্লাহু আকবার কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে একটা ধাক্কা দিয়ে ওটাকে ফালাই দিই। আমি বুঝতে পারছি যে ওটাকে আমি ফালাই দিলাম, এবং ও গিয়ে যে আমার রুমের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাইছে সেটাও বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমি জেগে গেলাম রাসেল ভাই। এরপরে দেখি আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। তখন আমি বুঝতে পারলাম সামথিং রং। এটা ছিল আমার প্রথম দিনের অবস্থা। এর কিছুদিন পরে আমি ভালো ছিলাম, অন্তত 5-7 দিন আবারও ভালো আছে, কোনো সমস্যা নেই। ঠিক এর কিছুদিন পরে পুনরায় সেম অবস্থা, ধূপ করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আজকেও সেম, আমার শরীর ভারী হয়। কিন্তু আজকে যেন আমি একটা জিনিস ফিল করলাম, এটা কোনো পুরুষ না, এটা একটা মেয়ের মতো লাগলো, জাস্ট আকৃতি। সে কেন জানি আমার সঙ্গে খুব অত্যাচার, মানে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, এরকম একটা অনুভূতি মনে হয়। পরবর্তীতে আমি ভাবতেছি না, এটা কি হচ্ছে আমার সাথে। এইবার কেন জানি আমি কোনোভাবে ওর হাত থেকে মানে নড়তেও পারছি না, কিছু বলতেও পারছি না, আমার মুখ বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ পরে আমি যা হোক আবারও সেম স্বাভাবিক অবস্থায় চলে আসলাম। এবার ওরে লাথি দিয়ে নাই, ওরে ধাক্কা দিছি, কিন্তু সাথে সাথে হাওয়া বের হয়ে দেখি আমার রুম পুরো নীরব, কিন্তু আমার শরীর ঘামা। এটা গেল দ্বিতীয় দিন। রাসেল ভাই সব থেকে মারাত্মক অবস্থা হয়েছিল তৃতীয়বার। এই তৃতীয় কাহিনীটা ঘটছে ঠিক ওর 3 দিন পরেই। দ্বিতীয় কাহিনী ঘটার 3 দিন পরেই আমি শুয়ে আছি, পাশের রুমে আব্বা মা বা ওনারা আছে। তো আমার শুয়ে থাকা অবস্থায় দেখলাম যে কেউ একজন দরজা দিয়ে ঢুকলো। আজকে ধূপ করে শব্দ না, মনে হলো যে দরজা খুলে ঢুকছে। আমি কিন্তু ঘুমিয়ে আছি, এবং সে অন্যদিনের তুলনায় আজকেও আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করছে, এবং সেটা চরম একটা মাত্রায়। তা আমি কোনোভাবে আজকে বের হতে পারছি না। একটা পর্যায়ে আমি সেম
সিস্টেমে আর কি আল্লাহু আকবার কথা উচ্চারণ করছিলাম এবং ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফালাই দিয়েছিলাম। পরবর্তী ঘুমে আমি উঠে দেখি, সরি ঘুমে থেকে না, আমি উঠে দেখি যে আমার ঠোঁটের মাঝখান দিয়ে রক্ত বের হচ্ছে। রাসেল ভাই, এই যে ঠোঁটের মাঝখান দিয়ে আমার রক্ত বের হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিই মা মা করে। তো মা আসে, আব্বাও আসে, এসে দেখে যে হ্যাঁ আমার ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার এই ঠোঁটের দাগটা আজ পর্যন্ত আছে। এখনো যদি কেউ মানে একটু খেয়াল করে দেখতে পাবে যে যে জায়গাটা কেটে গেছিল সেটা দিয়ে দাগ হয়ে আছে এবং বেশ ব্লাড বের হয়েছিল। অবশেষে তাও ওই দিন ঘুমিয়ে গেলাম। তো এভাবে মোটামুটি চলতে আছে, কিন্তু এরপরে আর এইরকম অত্যাচার হয়নি। জাস্ট স্বাভাবিক আসতো, ধূপ করে শব্দ হতো, তখন আমি এটাকে মানায় নিলাম আস্তে আস্তে। এরপরে রাসেল ভাই চলতে থাকে এটা প্রায় 13 সাল থেকে 16 সাল পর্যন্ত, কন্টিনিউ 3টা বছর, কোনো কোনো মাসে 2বার, কোনো কোনো মাসে 1বার, এরকম চলতে থাকে। আবার দেখা গেল টানা টানা 3 মাসও কোনো সমস্যা হয়নি, এরকমও আছে। তো এটাকে আমি মানায় নিয়েছিলাম যে এটা হয়তো বোবা টোবা হবে স্বাভাবিকভাবে, ব্যাস কোনো সমস্যা নেই। 2016 সালে যখন নভেম্বরে আমি আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ঢাকাতে আসি, এবং ঢাকাতে আসার পরে আমি মিরপুর একের ডি ব্লকের এভিনিউ রোডের কোনো একটা বাসা, স্পেসিফিক কারণে বাসার নামটা বলতেছি না, তো এভিনিউ রোডের যে বাসায়, সেখানে আমরা নিচতলাতে এক রুমে 4 জন থাকতাম। তারপরে আলহামদুলিল্লাহ আমি সব সমস্যা থেকে কেন যেন মুক্তি পেয়ে গেলাম। কোনো সমস্যা হলো না, ঢাকাতে এসে খুব স্বাভাবিকভাবে থাকলাম। টোটাল আমার অ্যাটাচমেন্ট ছিল 3 মাস, তো তার মধ্যে 2 মাস আমার কোনো সমস্যা হয়নি। 2 মাস পরে হঠাৎ একদিন আমি ওয়াশরুম থেকে আসার সময় খেয়াল করি যে মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন আছে, সে আমাকে ফলো করছে। তো আমার আর সাহস হয়নি রাসেল ভাই পিছনে তাকানো। তো এই অবস্থাতে আমি রুমে প্রবেশ করি, আমার বেডে শুয়ে পড়ি। ঠিক এর কিছুক্ষণ পরে আমার চোখগুলো যখন ঘুমে আটকে গেছে, আমি ঘুমের মধ্যে চলে গেছি, তখন সেম আগের মতো অবস্থা। কেউ একজন আসলো, এসে আমার বুকের উপর চড়ে বসছে, এবং আমি বুঝতে পারি যে সেটা একটা মেয়ে ছিল, সেটা কোনো ছেলে না। তো এর কিছুক্ষণ পরে আবার ভোর হয়ে যায়। ওই দিন শেষের দিকে সময়টা হঠাৎ আজান দেয়, তারপরে দেখি সব ক্লিয়ার। যাক, আমি যথারীতি ঘুমিয়ে গেলাম। এরপরে আর ঢাকাতে আমার কোনো সমস্যা হয়নি। আমি আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করলাম এবং বাসাতে ব্যাগ গেলাম। ব্যাগ যাওয়ার পরে রাসেল ভাই আমি স্বাভাবিক, কোনো সমস্যা নাই, চলতেছে আমার লাইফ। আমি ভাবলাম যে সমস্যাগুলো হয়তো সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমি সব ঠিক আছে। কিন্তু না রাসেল ভাই, ঘটনা এখনো আমার সঙ্গে চলতে লাগলো। এবার ঘটনাগুলো কেমন জানি ভিন্ন ভিন্ন হতে লাগলো। আগে আসতো সে মেয়ের রূপ ধরে, এবার কেন জানি সে আমার নিজের রূপ ধরে আসছে। আমার নিজের রূপ ধরে যখনই আসতেছে, তখনই আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কেন সে ফার্স্টে আসলো একটা ছেলে, তারপরে আসলো একটা, বুঝতে পারলাম যে একটা মেয়ে, এখন আবার আমার রূপ ধরে। তো 2017 সালের ফেব্রুয়ারি বা জানুয়ারিতে এরকম হবে। তো তখন আমি ওর সঙ্গে অনেক ধস্তাধস্তি করছি ঘুমের ভেতর, ওর প্রত্যেকবার কিন্তু সেম ক্যাটাগরিতে আসে। ধস্তাধস্তি করতে করতে আমি ঘুমের ভিতরে খেয়াল করছি আমি ওর গলাটা ধরে বাসার গেট খুলে ওর গলা ধাক্কা দিয়ে বের করে দিই আর কি। তো ও যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে যায় আমাকে। আমি জানতাম না ওর হাসির কারণটা কি, বা ও হাসি দিয়ে কি বোঝাতে চাচ্ছে। আমি ওকে ছেড়ে দিয়ে ব্যাস, এরপরে আলহামদুলিল্লাহ টানা 6টা মাস আমার কোনো সমস্যা হয়েছিল না। আমি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম। তখন আমার একটা জব অফার আসে মহাখালী ডিওএসএস এর বিরুদ্ধে, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে। আমি তখন জবের জন্য আবার পুনরায় ঢাকায় ব্যাক করি। তখন আমি ফার্মগেটের একটা হোস্টেলে উঠি। সঙ্গত কারণে আমি হোস্টেলটার নাম বলতেছি না, এটা মণিপুরি পাড়ার একটা হোস্টেল আর কি। তো হোস্টেলে ওঠার পরে ওখানে ছিলাম প্রায় 2 মাস। ওখান থেকে অফিস করলাম আসলাম। তো আমার অফিসে
মোটামুটি কি বলবো রাসেল ভাই, আসলেও যে অফিসটা ছিল এরকম 3টা রুম, একটা সিও স্যারের জন্য, আর একটা আমরা সবাই থাকতাম, আর একটা কল সেন্টার বা অন্যান্য কাজে ব্যবহার হতো। তো অফিসে মোটামুটি সবাই থাকতো, তো আমার যে রুমটা এখানে শুধু আমি থাকতাম, বাকিরা সব বাইরে টেকনিক্যাল কাজে চলে যেত, আমাকে জাস্ট অফিস থেকে বসে বসে সাপোর্ট দেওয়া লাগতো। তো আমার একা একা অফিসে বসতে ভয় লাগতো, মনে হতো এই যেন মাথার উপর কে, এই যেন বামে কে। কিন্তু একবার মানে মনকে আমি বোঝাই দিতাম যে আমি আছি ডিএসএস এর ভিতরে, যে এলাকাটা অনেক ভালো, সো এগুলো কোনো সমস্যা না। যাক রাসেল ভাই, এভাবে চলতে চলতে প্রায় 1 মাস হয়ে গেল, আমি আর সমস্যা ফেস করি নাই। পরবর্তীতে আমি পিএসসি তে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং ফাইনালে আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আর কি ভর্তি হই। তো তখন আমি ফার্মগেট থেকে মিরপুরে শিফট করি এবং এবারও আমি মিরপুর 1-এর ডি ব্লকের 8 নম্বর রোডের কোনো একটা বাসাতে উঠি। সঙ্গত কারণে আমি স্পেসিফিক ভাবে বলছি না, বললাম আর কি একটা বাসাতে। বাসাটা মূলত 7 তলা ছিল এবং উপরে একটা চিলেকোঠা আর কি বলা চলে, তো চিলেকোঠায় আমরা থাকতাম। তো আমি তখন 2018 সাল হয় নাই, 17 শেষের দিকে আর কি, তখন আমি ওই ম্যাচে উঠলাম এবং ওই ম্যাচে ওই যে এভিনিউ রোডে যাদের সঙ্গে থাকতাম তারাই তখন ওই ম্যাচে থাকতো। তো তখন আমি ওই রুমে ওদের সঙ্গে একসঙ্গে থাকলাম, এক রুমে 4 জন। থাকার পরে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করলাম, করতে করতে মোটামুটি 1-2টা সেমিস্টার হওয়ার পরে আমি আমার ওই মহাখালীর ওই জবটা কুইট করি এবং পুরোপুরি আমি তখন পড়াশোনার ভিতরে ইনভলভ হয়ে যাই। তো একটা পর্যায়ে রাসেল ভাই এভাবে চলতে চলতে স্বাভাবিকভাবে জীবন চলছিল, আর কোনো সমস্যা দেখা দিচ্ছিল না বা কোনো ভয়ভীত কাজ করছিল না। কিন্তু রাসেল ভাই 2018 শেষের দিকে সম্ভবত আগস্টের দিকে কুমিল্লার একটা ছেলে, নাম হচ্ছে রাসেল, তো আমাদের ম্যাচে আসে। তো ওর সঙ্গে আমি রাত বেরাতে লুডো স্টার খেলতাম, 2জন মিলে টিম মেম্বারে খেলতাম। তো খেলতে খেলতে খেয়াল করতাম ঠিক রাত 2টা, ঠিক একদম রাসেল ভাই 1 মিনিট কমও না বেশিও না, মোবাইলে ঘড়িতে দেখতাম রাত 2টা। তখন তাদের উপরে দুমদাম বা মাও বিভিন্ন ধরনের, মানে একবার মনে হচ্ছে বিড়ালের আওয়াজ, আর একবার মনে হচ্ছে দুমদাম করে আওয়াজ হচ্ছে, অদ্ভুত একটা আওয়াজ হতো। তো আমি রাসেলকে বললাম, রাসেল তুমি কি কিন্তু শুনতে পাচ্ছ? রাসেল বলে হ্যাঁ ভাই, আমি তো কিছু আওয়াজ শুনতে পারছি। তো রাসেল বাইরে বের হতে চায়, আমি ওকে বাধা দিই যে না, এই সময় যেতে নাই, এটা নিশিরাত, অনেক কিছু শোনা যায়, তো যাওয়ার দরকার নাই। রাসেল বলে ঠিক আছে ভাই, সমস্যা নাই, দেখি আরো 2-1 দিন। তারপরের দিন সমস্যা হয়নি, এরপরের দিন আবারও আমরা লুডোসটা খেললাম মনোযোগ, ঠিক রাত 2টায় সেম আওয়াজ। না, এটা তো জটিল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তখন আমি রাসেলকে বলি, রাসেল আজকেও কিন্তু সেম? রাসেল বলে জি ভাই, আজকেও সেম, আজকে আমি বাইরে যাবোই, আপনি নিষেধ করলেও আমি যাবো। আমার না রাসেল আজকে যাবো না, দেখা যাক আর 2-1 দিন। যাই হোক, রাসেলকে আমি নিষেধ করি, আর রাসেল ছেলেটা অনেক সাহসী ছিল। এরপরে 3য় দিন সেম সমস্যা, এবার রাসেল আমাকে কিছু না বলে ও একাই চলে গেছে ছাদের উপর টর্চ নিয়ে। ও ছাদের দরজা খোলার সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ, এবং ওর মোবাইলের টর্চ দিয়ে উপরের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি যেটা, সেগুলো সবকিছু দেখলো, কোথাও কিচ্ছু নাই, শুধু একটা ছোট বট গাছের চারা দেখলো ওখানে। তো ও কি করলো, ওই রাত্রেই বট গাছের চারাটা উঠে ফালাই দিয়ে চলে আসলো, বলে যে ভাই আমি ছাদের উপর গেছিলাম, সবকিছু দেখছি, শুধু একটা বট গাছ ছিল, ওই চারাটা আমি ফালাই দিয়ে চলে আসছি, আর কিছু না। তো এরপরে যাই হোক আর সমস্যা হতো না। কিন্তু রাসেল ভাই, আমি মাঝে মাঝে যখন মনে হতো যে একটু ছাদের দিকে যাই, রুমে গরম লাগছে, কেমন যেন একটা ভয় পেতাম, সমসম করতো, মনে হতো এই যেন কে আছে, এই যেন কে আছে। আমার রাসেল ভাই এখন পর্যন্ত যদি আমি কোথাও যাই একা একা, মনে হয় যেন আমার পিছনে কেউ ফলো করছে, আমার পিছনে কেউ ফলো করছে। কিন্তু না, আমার পিছনে তো কেউ ফলো করে না, কেন যেন আমার এই অনুভূতিটা এখনো আছে। আমি জানি না এটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা বা প্যারানরমাল কোনো কিছু কি না। রাসেল ভাই, এরপরে আমি আবার পুনরায় মাঝে মাঝে ছুটিতে দেশের বাড়ি যেতাম। তো এরই মাঝে আমার বাবা মা আর কি দেশের বাইরে বলতে ইন্ডিয়াতে গেছিল একটু ডক্টরেট ট্রিটমেন্টের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। তো কোনো
কারণবশত ছাড়াই আমাকে একা একা আর কি বাসাতে থাকতে হয়েছে। তো যে কয়দিন আমি একা একা থাকছি, তো প্রথম দিন যাওয়ার পরে আমার উপরে এরকম শুরু হলো পুনরায় টর্চর। তো আমি ব্যাপারটা নিতে না পেরে তখন আমি ভাবলাম যে আমি যদি কোরআন তেলাওয়াত দিয়ে রাখি তাহলে কি হবে, দেখি একটু। এরপরে আমি আমার ফোনে সূরা ইয়াসিনটা চালায় রাখতাম সবসময়। তো রাত্রে ঘুমানোর আগে আমি সূরা ইয়াসিন চালায় ঘুমাচ্ছি, কোনো সমস্যা নাই। বা অন্যান্য কোনো কোরআন তেলাওয়াত দিয়ে আমি ঘুমাইতাম, কোনো সমস্যা নাই। এইভাবে আমি আমার জীবনে অনেকটা সময় পার করছি শুধু রাত্রে সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমাকে তখন পরামর্শ দেয় অনেকে যে তোর হয়তো বা কোনো একটা নজর পড়ছে, কেউ তোর পুরো নজর রাখছে যার জন্য তোর এত সমস্যা। তো আশা করি যে এটা বিয়ের পরে ঠিক হয়ে যাবে। আমি ভাবলাম যে হয়তো বা ঠিক হয়ে যেতেও পারে। তো এরপরে আর কি রাসেল ভাই চলতে চলতে একটা পর্যায়ে এই যে কোভিড এর সমস্যাটা দেখা দেয়, তখন তো বাসাতে সবাই ছিল, সবার সঙ্গে বসে থাকা, সময় পার করা, তা আস্তে 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 এটাও অনেকটা কমে আসছিল, খুব একটা সমস্যা হয়নি। তো এরকম করতে করতে কোভিড শেষে 2021 সালের ডিসেম্বরে আমি একটা জব অফার পাই। সঙ্গত কারণে আমি কোম্পানিটার নাম বলতেছি না, এবং আমার পোস্টিং হয় চট্টগ্রামে, এবং এটা একটু সাগর পাড়েই বলা চলে, একদম সাগরের পাশেই। সেখানে আমি অবস্থান করি এবং ওখানে আমার একটা আবাসিক স্থল ছিল। তো সেই আবাসিক স্থলে আমি অফিস করতাম, অফিস করে আমি আমার আবাসিক বিল্ডিং এ চলে গিয়ে থাকতাম। তো পরে রাসেল ভাই কিছু সমস্যা শুনছিলাম আগে, যেটা আমি নিজেই ফেস করছি। সেটা হচ্ছে রাসেল ভাই, ওই যে আবাসিক বিল্ডিং এ আমি থাকতাম ওখানে যে কেয়ারটেকার থাকতো, তো ওকে আমি একদিন প্রশ্ন করে যাচ্ছা এই বিল্ডিং এ কি কোনো সমস্যা আছে? তো কেয়ারটেকারটা সিটা গেছিল, বলছে হ্যাঁ স্যার এখানে কিছু সমস্যা আছে। আমি বলি আমি কিন্তু বেশ কয়েকদিন দেখছি যে রাত্রে ঘুমানোর সময় আমার সমস্যা ফেস করি, প্লাস আমি বাইরে হলে একটা সমস্যা ফেস করি। ও বলে যে জি স্যার এরকম সমস্যা এখানে কিছু আছে, কেননা একটা সময় আপনারা যখন এই বিল্ডিং থেকে চলে যান আর কি ঈদের ছুটিতে বা অন্য কোনো সময়ে, তো তখন আমি একা একটা রুমে ছিলাম এবং কেউ একজন এসে আমার গলা চেপে ধরছিল। তো আমি তখন অনেক জোরে দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে বাইরে বের হয়ে গেছিলাম। এরপর থেকে স্যার আমি আর এই বিল্ডিং এর রাত্রে থাকি না, আর এই বিল্ডিং এ কেউ থাকতেও চায় না। আমাদের যারা জানে বিষয়টা, আচ্ছা 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 আমি বুঝতে পারছি। আসলে রাসেল ভাই আমি একটা জিনিস বুঝি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যাই, তো যাওয়ার পরে কিছু কিছু এলাকায় আমার কাছে মনে হয় যেন এখানে সামথিং রং। কেন জানি আমি বুঝতে পারি যে মনে হয় যে এখানে একটু সমস্যা আছে, এরকম আমি ফিল করতে পারি। আমি জানি না এটা আদৌ ঠিক কি ভুল, তবে আমার ভিতরে একটা ফিল আসে। যেমন আমি একটা সময় চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরছি, তার মধ্যে উল্লেখযোগ্য, এটা সবাই জানে, অনেক রকম ঘটনা আছে যেটা নিয়ে। তো সেখানে আমি গেছিলাম, জায়গাটার নাম বলছি না, বুঝে নিয়েন যদি সম্ভব হয়। সেখানে গিয়েও আমি ওখানেও একজন গার্ডকে প্রশ্ন করছিলাম যে আপনাদের তো এত সুন্দর একটা পার্ক, তো আমার কাছে একটু গা ছমছমে মনে হচ্ছে। তো বলে যে স্যার এখানে একটু সমস্যা হয় আর কি, কম বেশি, আগে হতো এখন একটু কম। পরবর্তীতে আমি সেটা নিয়ে রিসার্চ করলাম, করে দেখলাম যে হ্যাঁ ওই জায়গাটা নিয়ে অনেকগুলো ঘটনায় আছে এবং অনেকগুলোই আছে, এমনকি ভূত এফএমেও প্রচার হয়েছে এই জায়গাটা নিয়ে। তো এভাবে রাসেল ভাই আমি যখন চট্টগ্রামে বসবাস করলাম তখন আমার উপরে অত্যাচার হতে লাগলো। তবে এক রুমে আমরা 3 জন থাকতাম, যার জন্য আর কি আমার খুব একটা সমস্যা হতো না। আমি এমন হয়েছে রাসেল ভাই, আমি রাত 1টা 2টা 3টায় কর্ণফুলী নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্তেও গেছি, হয়তো বা কোনো কিছু খাইতে ইচ্ছে হয়েছে বা কোনো মার্কেটে যাওয়ার ইচ্ছে হয়েছে, এরকমও করছি। তো রাত্রে আমার নদী পার হতে অনেকে ভয় পায় শুনছি, তো আমিও কম বেশি ভয় পেতাম। শুনছিলাম যে নদীতে নাকি এগুলো বেশি থাকে সাগর তীরে। যাই হোক রাসেল ভাই এভাবে চলতে থাকলো চট্টগ্রাম আসাকালীন। তো এই বিষয়গুলো রাসেল ভাই এখনো আমার সঙ্গে চলতেছে, কন্টিনিউ চলতেছে। এখনো যদি আমি কোনো রাত্রে ঘুমাই কোরআন তেলাওয়াত ছাড়া, তো মাঝে মাঝে সমস্যা হয়, সব সময় হয় না, তবে আগের তুলনায় অনেকটাই কম। তো এটাই ছিল আমার ঘটনা। এছাড়াও আমার সাথে আরো ছোটখাটো অনেক কিছু ঘটনা ঘটছে, সেগুলো স্কিপ করে দিয়েছি কারণ ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো রাসেল ভাই এর ব্যাখ্যাকে আমি আজ পর্যন্ত পাই নাই যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, এবং এটা মেয়ে কেন এই প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না। তো অনেকে অনেক রকম মতবাদ দিছে, তো আমি চাই না আমার এটা শেষ কোথায়।
তবে আল্লাহর কাছে আমি এখনো দোয়া করি যে আল্লাহ এর থেকে যেন আমাকে মুক্তি দেওয়া হয়। আমি আর এভাবে নিতে পারছি না, কারণ একটা মানুষ আজ 10টা বছর এই বিষয়গুলো সাফার করছে এবং কন্টিনিউ একই জিনিস। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো এবং ভালোর দলেই থাকেন, তো এই জন্য জিজ্ঞাসা করলাম না যে আপনি কেমন আছেন। তো রাসেল ভাই, আমি বরিশাল থেকে, আমার উপজেলা ভান্ডারিয়া এবং জেলা পিরিজপুর, আমার নাম আরিফ। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা রাসেল ভাই। এটা 2000 শতকের দিকে রাসেল ভাই। তো আমার সেই কাজিন আমার খালু হয়, আমি তাহার স্ত্রীর কাছ থেকে এই ঘটনাটি শুনেছি রাসেল ভাই। তো রাসেল ভাই, সে একদিন রাস্তা থেকে হেঁটে যায় এবং সে দেখতে পায় যে একটি কূপ, আমাদের বরিশালের ভাষায় বলে রাসেল ভাই বের, যেটাকে বের বলে। তো সেখানে দেখে যে দুটা মাগুর মাছ রাসেল ভাই, বড় আকৃতির দুটা মাগুর মাছ, যেটা স্বাভাবিক দেখা যায় না। তো রাসেল ভাই সে কোনো কিছু না ভেবে তাড়াহুড়া করে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে রাসেল ভাই একটা বস্তা নিয়ে আসে এবং বস্তা নিয়ে আসার পরে সে মাগুর মাছ দুটিকে আবার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই দেখে, দেখার পরে এটাকে রাসেল ভাই অ্যাবনর্মাল মনে করে, কোনো কিছু ভাবে না তারা। সবাই মিলেই এটাকে আর কি মাছ দুটাকে খায়, বাসার সবাই, পরিবারের সবাই মিলেই খায়। তো খাবার রাসেল ভাই 2 থেকে 3 দিন পরে রাসেল ভাই সন্ধ্যার দিকে আমার সেই খালু হঠাৎ করে প্রচন্ড জ্বর এবং তীব্র পেটে ব্যথা শুরু হয় রাসেল ভাই। তো তারপরে পরের দিনে ডাক্তার দেখায়। ডাক্তারে আমাদের সেই উপজেলা থেকে জেলায় ট্রান্সফার করে দেয়। তো ট্রান্সফার করার পরে তারা মনে করে যে এটা অন্য কিছু, তো তাহারা এটাকে আয়সা ও হুজুর দেখায়। হুজুর দেখানোর পরে এবং কবিরাজ দেখায়, এরকম প্রায় 1 সপ্তাহ কাইটা যায়। 1 সপ্তাহ কাইটা যাওয়ার পরে ওই 1 সপ্তাহ মাথায় যেদিন, ওই দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে মারা যায় রাসেল ভাই। তো রাসেল ভাই এখানেই ঘটনাটা শেষ না রাসেল ভাই। মারা যেদিন যায় রাসেল ভাই সেদিন ছিল অমাবস্যার রাত। তো রাসেল ভাই অমাবস্যার রাত ছিল। তো পরের দিন সকাল 10টার দিকে তার জানাজা হয়। জানাজা হওয়া শেষে এরকম পরের 2 দিন ভালো ছিল, কোনো কিছু না, সবাই শোক পালন করতেছে। এরকম 2 দিন যাওয়ার পরে রাসেল ভাই 2-3 দিন যাওয়ার পরে রাসেল ভাই দেখতে পায় যে তাহার যে স্ত্রী, অর্থাৎ আমার খালা, সে দেখতে পায় যে এরকম, আমাদের বরিশালের ভাষায় রাসেল ভাই বলে যেটাকে উঠান, বাড়ির সামনে যে জায়গাটা রাসেল ভাই সেটাকে আমাদের উঠান বলে বরিশালের ভাষায়। তো সেখানে দেখতে পায় যে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাচলা করতেছে সে অনেক। এরকম দেখার পর পরিবারেরকে বললো যে এরকম এরকম আমি দেখতে পাইছি তাকে। তো সেটা সবাই মনে করলো যে এটা মনের ভ্রান্তি, ভুল ভাবলো, ভ্রান্তি ভাবলো। তো সে তারপর হলো কি, এরকম পরের দিন আবার রাত্রে এরকম দেখতে পায় রাসেল ভাই। দেখতে পাওয়ার পরে সবাই এরকম 2 দিনই পর এরকম বলতেছে যে না, এরকম সমস্যা না, এটা তোমার মনের ভুল, তুমি মনের ভুলে এরকম দেখতেছো। তো রাসেল ভাই তারপর যেটা হয় কি, তারপর এরকম 2-3 দিনের দিন আবার তার যে ছোট ভাই, আমার যে খালু, তার ছোট ভাই ছিল একটা। তো সে দেখতে পায় যে তার ভাই এরকম হাঁটা চলা করতেছে রাস্তার ভিতরে, ওই সামনে মাঠের ভিতরে হাঁটা চলা করতেছে এবং খুব লাফালাফি করতেছে রাসেল। তো রাসেল ভাই তারপরে সে বাসায় আইসা তারপর বলে, তারপরে জিনিসটাকে অনেক গুরুত্ব দেয় রাসেল ভাই, বাসার সবাই, পরিবারের সবাই। তো পরের দিন এরকম পুরা গ্রামে ছড়ায় যায়, গ্রামের সবাই আতঙ্কে ভয়ের ভিতরে আছে রাসেল ভাই কি নাকি। তো পরের দিন সন্ধ্যার দিকে রাসেল ভাই নাকি 2 জন হুজুর এনেছে, হুজুরাই না, এরকম দেখাইতেছে যে কি কি সমস্যা। তো হুজুররা বললো রাসেল ভাই বাড়ি বান্ধানো না, এই বান্ধানোর লেগে সমস্যা হয়েছে এবং রাসেল ভাই বলছে যে অমাবস্যার রাতে মারা গেছে, তো এজন্য একটু সমস্যা হইতেছে রাসেল ভাই। তো তারপরে তারা করলো কি, বাড়িটা আটকানো আর কি, এক কথায় চারদিকটা
বাড়ির ভিতরে চারিদিক দিয়ে আটকে দিছে, বান্ধে দিছে, এক কথায় বাইন্ধে দেওয়ার পরে রাসেল ভাই এরকম, তারপর আস্তে আস্তে রাসেল ভাইয়ের পরিস্থিতি সবকিছুই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আরো কয়েকটা তাবিজ টাবিজ দিছে, এগুলো সাথে রাখার জন্য বলছে রাসেল ভাই। তো আমি এই পর্যন্ত এই ঘটনাটি রাসেল ভাই, এবং এটি সত্য ঘটনা রাসেল ভাই। দেরি না করে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে সবসময় ভালো আছি। আমি মোহাম্মদ সাবিত আলম, ভুট.com-এর মডারেটর বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা, যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আশরাফুল ইসলাম নামের একজন ব্যক্তি। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার ভাইয়ের সাথে। ওনার ভাইয়ের ঘটনাটি আজকে আমি নিজের ভাষায় ওনার কাছ থেকে শুনে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরুতেই বলে রাখি, ঘটনাটি ঘটেছিল 2022 সালে ময়মনসিংহের কোনো একটি জায়গায়। চলুন এবার ঘটনার দিকে যাওয়া যাক। আশরাফুল সাহেব বলছেন যে ওনার ভাই খুবই মেধাবী এবং খুবই চতুর একজন মানুষ ছিলেন। প্যাঁচগোছ ওনার মধ্যে খুব বেশি একটা না থাকলেও উনি মোটামুটি বেশ চতুর ছিলেন। চতুরত্ব বলতে উনি ওনার কাজের ক্ষেত্রে খুবই বেশি ডেডিকেটেড ছিলেন এবং পড়ালেখায় খুব ভালো ছিলেন। ইভেন উনি তার পড়াশোনার জীবনে বেশিরভাগ জায়গাতেই পড়েছেন স্কলারশিপের মাধ্যমে। এতে করে বোঝা যায় যে আসলে উনি কতটুকু মেধাবী ছিলেন। উনি বাংলাদেশের কোনো একটি জায়গায় ভালো একটি অফিসে চাকরি করতেন। তখন আশরাফুল ভাই পড়তেন বাংলাদেশের কোনো একটি নামিদামি ইউনিভার্সিটিতে। ওনার ভাই একদিন সকালবেলা বাসায় এসে ওনার আব্বু আম্মুকে জানান যে উনি একটি ট্যুরে যেতে চান, যেই ট্যুরটি উনি বন্ধু বান্ধবদের সাথে যাবেন খাগড়াছড়ি এবং বান্দরবানের পাহাড় সাইড এলাকাতে। এখানে একটা কথা বলে রাখি যে আশরাফুল সাহেবের ভাইয়ের নাম ছিল ইসমাইল সাহেব। তো ইসমাইল সাহেব যখন বললেন যে উনি ট্যুরে যাবেন, তখন ওনার মা বাবা বিনা কোনো বাধায় রাজি হয়ে গেলেন। শুরুতে বলে রাখা ভালো যে ইসমাইল সাহেব কখনো মজা পছন্দ করতেন না। ইভেন উনি কারোর সাথে অকারণে মজাও করতেন না। এটা ছিল ওনার একটা গুণ। ট্যুর থেকে ফিরে আসলে ওনার বিয়ের কথা চলবে এই বলে জানিয়ে দিলেন ওনার বাবা মা ওনাকে। এই কথা জানানোর পরে ওনারও কোনো আপত্তি ছিল না আসলে বিয়ে শাদী করতে। তো পরিবারের বাকি যে ভাই বোনেরা ছিল ওনারা বেশ ভালোই খুশি হন যে পরিবারে একটা সুন্দর সময় আসতে যাচ্ছে, একটা সুন্দর টাইম আসতে যাচ্ছে যেখানে হচ্ছে বড় ভাইয়ের বিয়ে হবে, পরিবারের মধ্যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে। খুবই সুন্দর একটি সময়। শুধুমাত্র দেরি ছিল ওনার ভাইয়ের ট্যুর থেকে ফিরে আসা। যথারীতি ইসমাইল ভাই ওনার ট্যুরে চলে গেলেন। 7 দিন পর ইসমাইল ভাই ট্যুর থেকে ফিরে আসলেন। ওনার ট্যুর থেকে ফিরে আসার পরে ওনার পরিবার বেশ উৎফুল্ল হয়েছিলেন, কিন্তু সেই উৎফুল্লতা বেশি দিনের জন্য বা বেশিক্ষণের জন্য বলা ভালো, বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কারণ উনি সবসময় অফিস থেকে হোক বা যেখান থেকেই হোক বাসায় ফিরে সবসময় ওনার আব্বু আম্মুর অবস্থান জিজ্ঞেস করতেন যে আব্বু তুমি কেমন আছো, আম্মু তুমি কেমন আছো, বা ভাইদেরকে খোঁজ নিতেন যে তোমরা কেমন আছো, বোনদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতেন। কিন্তু এবার ট্যুর থেকে ফেরার পরে উনি কারোর সাথে কোনো কথা না বলে একেবারে ডিরেক্ট উনার নিজের রুমে গিয়ে দরজায় তালা লাগিয়ে দিলেন। এই অবস্থা দেখে পরিবারের বাকি সদস্যরা মোটামুটি অবাক হয়ে যান যে এটা কি হলো। ইসমাইল তো কখনোই এরকম করে না। ও তো বাসায় এসে সবার আগে হচ্ছে মানুষের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করেন, বাসায় থাকা সকল মানুষের। আজকে এটা কি হলো আসলে? যাই হোক, ওনারা চিন্তা করলেন যে ও হয়তো বা টায়ার্ড, এই কারণে হচ্ছে ও আজকে ঘুমাবে, এই কারণে নিজের রুমে চলে গেল, হয়তো বা খাওয়া দাওয়া করে এসেছে বাহির থেকে। সেদিনের মতো উনি ঘুমিয়ে গেলেন। তো আশরাফুল সাহেব যিনি ঘটনা বলছেন উনি বললেন কি যে ভাই কি রাতে খাওয়া দাওয়া করবে না? ওনার আম্মুকে উনি বললেন যে আমি তাহলে ভাইকে ডেকে নিয়ে আসি। তো ওনার আম্মু বললেন যে না থাক, দরকার নেই, ওকে ডাকার দরকার নেই, ও ওর মতো আজকে ঘুমাক। তো সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমিয়ে গেলেন। এর পরের দিনের ঘটনা, সকল ভাই বোনেরা এবং বাসার মা বাবা যারা আছেন সবাই ঘুম থেকে উঠে গেলেন, কিন্তু সেখানে ইসমাইল ভাইয়ের কোনো উপস্থিতি দেখা গেল না। যদিও ইসমাইল ভাই সবার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে উনি শরীর চর্চা করে তারপর অফিসের জন্য প্রস্তুত হন, কিন্তু সেদিন উনি ঘুম থেকে আর ওঠেননি।
আশরাফুল ভাই একটু চিন্তা করলেন যে কি ব্যাপার, ভাই তো প্রতিদিন এরকম সকাল সকাল উঠে পড়ে, আজকে ওনার কি হলো যে উনি ঘুম থেকে এখনো উঠলেন না? আসলে কোনো সমস্যা হলো কিনা উনি বুঝতে পারছিলেন না। কিন্তু ওনার সিক্স সেন্স ওনাকে বলছিল মনে হয় কোনো একটা সমস্যার মধ্যে ওনার ভাই বর্তমানে আছেন, যেটা আসলে ওনারা নেগলেক্ট করছেন বা পাত্তা দিচ্ছেন না খুব বেশি একটা। যথারীতি চিন্তা ভাবনা বাদ দিয়ে ওনাদের ভাই বোনেরা সকলে মিলে স্কুলে চলে গেলেন, কেউ কলেজে চলে গেলেন, ওনার বাবাও ওনার চাকরি ক্ষেত্রে চলে গেলেন। দুপুর 2টার দিকে যখন আশরাফুল ভাই ফিরলেন বাসায়, তখন উনি দেখলেন যে ওনার ভাইয়ের দরজা তখনও বন্ধ। উনি ওনার মার কাছে গেলেন, ওনার মাকে বললেন যে মা, ভাই কি এখনো ঘুম থেকে ওঠে নাই? ওনার মা বললেন যে না বাবা, তোমার ভাই তো এখনো ঘুম থেকে ওঠে নাই, কি যে হচ্ছে, আমার খুবই চিন্তা হচ্ছে তোমার ভাইকে নিয়ে। এরপরে আশরাফুল ভাই ইসমাইল ভাইয়ের রুমের সামনে গিয়ে ওনাকে ডাকাডাকি শুরু করলেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। কোনোভাবেই ডাকাডাকির ফলে কোনো সারা শব্দ ওনার ছিল না। এরপরে ইসমাইল ভাই চিন্তা করলেন কি যে ভাইয়ের আবার ভেতরে কিছু হয়ে গেল কিনা। ওনার মাও বেশ চিন্তিত অবস্থায় ছিলেন। আস্তে আস্তে পরিবারের বাকি সদস্যরা ফিরে আসতে শুরু করলেন এবং আশরাফুল ভাই ওনার বাকি ভাইদেরকে নিয়ে ইসমাইল ভাইয়ের দরজাটা ভেঙে ফেললেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে ইসমাইল ভাই তখনও ঘুমাচ্ছেন, মোটামুটি প্রায় নাক দিকে ঘুমাচ্ছেন উনি অনেকবার হচ্ছে ইসমাইল ভাইকে ডাক দিলেন, সাড়া লাগালেন যে ভাই কি ব্যাপার, তুমি এখনো ঘুম থেকে ওঠো না, কি কারণে, কি সমস্যা, তোমার কি হয়েছে বলো। ইসমাইল ভাই একটু করে চোখটা খুললেন এবং বললেন কিছু, তোমাদের কি সমস্যা? আমার যে ঘুম আসছে তোমরা কি দেখতে পাচ্ছ না? আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুমাতে দাও, আমি পরে ঘুম থেকে উঠবো, তোমরা এখন যাও। ওনার মা সহ বাকি ভাই বোনেরা সবাই ইসমাইল ভাইয়ের রুম থেকে বেরিয়ে চলে এলেন। কিছুটা স্বস্তি বোধ করছিলেন ওনারা যে ইসমাইল ভাইয়ের কিছু হয়নি বা উনি সুস্থ অবস্থাতেই আছেন। ইসমাইল ভাইয়ের মা চিন্তা করছিলেন কি যে ও অফিস আজকে হয়তো এই কারণে যায়নি, কারণ ওর শরীরটা হয়তো বেশি একটা ভালো নেই, ও হয়তো বাবার ছুটিয়ে নিয়েছে, তো ঘুমাক, সমস্যা নেই। সেই যে উনি মোটামুটি প্রায় রাত 9টা পর্যন্ত ঘুমিয়েছিলেন এবং যখন রাত 9টা বাজে তখন ইসমাইল ভাইয়ের বাবা বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে উনি আশরাফুল ভাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই কি এখনো ঘুম থেকে ওঠেনি? আশরাফুল ভাই বললেন যে না, আমার ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে কি ডাক দিব? তো ওনার বাবা বললেন যে হ্যাঁ, তোমার ভাইকে গিয়ে ডাকো। আর ইসমাইল ভাইয়ের আব্বু ওনার আম্মুকে বললেন কি যে বুশরা, তুমি হচ্ছে আজকে আমাদের খাবারটা ছাদে দিয়ে দাও, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা বাতাস আছে, আমরা ছাদে বসেই খাবো। ইসমাইল ভাই এবং আশরাফুল ভাইয়ের আম্মুর নাম ছিল বুশরা এবং ওনার বাবার নাম ছিল মুস্তাকিম সাহেব। তো মুস্তাকিম সাহেবের কথা শুনে ইসমাইল সাহেবের আম্মু ছাদের মধ্যে সবার বসার একটা ব্যবস্থা করলেন। সেই অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করা হলো, একটু একটু করে খাবার দাবার আসছে তখন মুস্তাকিম সাহেব ওনার ছেলে আশরাফুল সাহেবকে বললেন কি যে তুমি এবার তোমার ভাইকে ডেকে নিয়ে এসো। তো উনি যখন ওনার ভাইকে ডাকতে গেলেন, ওনার ভাই বললেন কি যে হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। 5 মিনিট হয়েছে, ওনারা খাবার দাবার খাচ্ছেন না, তখন আর কি খাবার দাবার এসে রেডি খাবার জন্য। মোটামুটি 10 মিনিট পার হয়ে যাওয়ার পরেও কেউ তখনও খাবার খাওয়া শুরু করেননি। ইসমাইল ভাইয়ের জন্য সবাই অপেক্ষা করছিলেন। এরকম টাইমে হঠাৎ করে ওনাদের পেছন থেকে নূপুরের আওয়াজ শোনা গেল, যে কোনো একটা মহিলা মানুষ নূপুর পরে আসছে। আশরাফুল ভাই আমাকে বলেছিলেন যে মহিলা মানুষের সাজসজ্জা বা হচ্ছে পোশাক আদি এগুলো বিষয়ে ওনার খুব বেশি একটা ধারণা ছিল না। তখন পায়ের মধ্যে যে জিনিসটা পরে সেটা যে নূপুর, সেটাও উনি জানতেন না। যদি ওনার বোনেরা ছিল, তারপরে উনি হচ্ছে এই বিষয়গুলি সম্পর্কে অবগত ছিলেন না। উনি যখন ওনার বোনকে জিজ্ঞেস করেন যে এটা কিসের শব্দ হচ্ছে, ওনার বোন তখন ভেরিফাই করে বলেন যে এটা নূপুরের শব্দ, যেটা মেয়ে মানুষরা সাধারণত পায়ে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ওনাদের সামনে একজন মহিলার উপস্থিতি হয়, যাকে ওনারা কেউই চেনেন না। বাসার বাকি সকল সদস্য ওনাকে চেনার খুবই চেষ্টা করছিলেন যে এই মহিলাটা আসলে কে। এরপরে যখন ওই মহিলাটার মুখ থেকে একটুখানি কাপড় সরলো, সবার মুখ থেকে যেন একটা চিৎকার বেরিয়ে গেল, আরে এটা তো আমাদের ভাই ইসমাইল, কি বেশভূষা করে এখানে এসেছে সে। ওনারা মোটামুটি প্রায় অবাক হয়ে গিয়েছিলেন ইসমাইল ভাইয়ের এই অবস্থা দেখে। তো ইসমাইল ভাইয়ের বাবা রাগ করে বললেন কি যে ইসমাইল, তুমি এটা কি শুরু করছো? সারাদিন ঘুমাইছো ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তুমি এরকম কাপড় চোপড় কেন পরে আসছো? যাও কাপড় চোপড় চেঞ্জ করে আসো। ইসমাইল ভাই কোনো কথা বলেন না, চুপ করে বসে আছে। এরপরে মুস্তাকিম সাহেব বললেন কি যে তুমি কি আমার কথা শুনতে পাও নাই? তুমি কাপড় চোপড় চেঞ্জ করে আসো, এটা কিরকম বেশভূষা? ওনার এই কথা শুনে ইসমাইল ভাই খুবই গাঢ় একটি মহিলা কণ্ঠে বললেন কি, মুস্তাকিম সাহেব,
নিজের কাজে দেখেন, নিজের চরকায় তেল দেন, অন্যদেরকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজ করেন। এই কথা বলার পরে মুস্তাকিম সাহেব একদম চুপ হয়ে গেলেন। ওনার ছেলের ভয়েস থেকে একটি মহিলা ভয়েসে কথা আসছে, এই জিনিসটা উনি মেনে নিতে পারছিলেন না আসলে। এরপরে যখন ওনার আম্মুর দিকে ইসমাইল ভাই তাকালেন, উনি ওনার আম্মুকে নাম ধরে ডাকা শুরু করলেন। বললেন কি, বুশরা আমি প্লেট নিয়ে বসে আছি, তুমি কেন খাবার দিচ্ছ না আমাকে, আমাকে খাবার দাও। উনি যখন এরপরে ভয় পেয়ে ইসমাইল সাহেবের আম্মু যখন ওনাকে খাবারটা পরিবেশন করলেন, তখন উনি গোগ্রাসে একে একে সকল খাবার একসাথে খেয়ে নিচ্ছিলেন। মানে বাড়িতে যতজন মানুষ ছিল 5-6 জনের খাবার উনি একাই খেয়ে নিচ্ছিলেন। এবং যখন ওনার মা ওনাকে জিজ্ঞেস করেন যে ইসমাইল তোমার কি হয়েছে, তখন উনি চেয়ারের মধ্যে নবাবী স্টাইলে পাটা করে উপরের দিকে তুলে বসে হাতটা চেয়ারের পেছনে দিয়ে খুব অহংকারের স্বরে বলল কি, বুশরা এত প্রশ্ন করবা না, তোমাকে যেটা করতে বলেছি তুমি ঠিক সেটাই করো, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, আমাকে খাবার দাবার ঠিক মতো খাওয়াও এবং তুমি ভেতরে আসো আমার সাথে, তোমার সাথে গল্প করব। এই কথা বলে ইসমাইল সাহেব ভিতরে চলে গেলেন। ওনার আম্মু তো ভয়ে একেবারে জড়সড় হয়ে গেলেন, উনি ভেতরে আর গেলেন না। সেদিনের মতো ইসমাইল সাহেব ঘুমিয়ে গেলেন। সকালবেলা ভোরবেলা দেখলেন কি সবাই যে ইসমাইল সাহেব ঘুম থেকে উঠে গেছেন, হাত মুখ ধুচ্ছেন, এবং তখন ওনাকে খুবই স্বাভাবিক লাগছিল। দেখে মনে হচ্ছিল না যে ওনার আসলে কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা আছে। তো সকলেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে হয়তো বা ইসমাইল অনেক জার্নি করে এসেছিল বা খুব বেশি টায়ার্ড ছিল, এই কারণে হচ্ছে ওনার আচরণগত একটা পরিবর্তন হয়েছিল, তারা চিন্তা করেছে উইচ ইজ নর্মাল। বাট এটা আসলে তাদের আরেকটু আমলে নেওয়া উচিত ছিল বলে বর্তমানে ওনারা মনে করেন। তো সেদিনের মতো হচ্ছে ইসমাইল সাহেব যখন অফিসে যাচ্ছেন, তখন ওনার ছোট বোনকে ডেকে উনি বলছেন কি যে তোমার ড্রেস, তোমার স্যুট এবং হচ্ছে তোমার মেকআপের জিনিসগুলো আমার রুমে কেন রেখেছো তুমি, ওগুলো তুমি ওখান থেকে নিয়ে এসো। তো ওনার ছোট বোন যে আছে, ইমিরের ছোট বোন, ওনার থেকে বেশি ছোট না, 13 বছরের ছোট হবেন উনি, আপু। তো আপু বললেন কি যে ভাইয়া আমি তো কিছু রাখিনি, ওগুলো আসলে, উনি কিছু বলতে যাবেন এতটুকু পরে ওনার আম্মু হচ্ছে ওনাকে থামিয়ে দিয়ে বললেন কি, ইশারা করে বললেন যে ইসমাইল সাহেবকে যেন কিছু বলা না হয়। তো ওনার ছোট বোন বললেন কি ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে এগুলি সরিয়ে আনবো, আপনি অফিসে যান। তো ইসমাইল সাহেব অফিসে চলে গেলেন। সন্ধ্যার দিকে যখন উনি বাসায় ফিরলেন, এরপর সবাই দেখলো যে ওনার হাতে মার্কেটের ব্যাগ, মানে হচ্ছে উনি মার্কেট করে ফিরে এসেছেন, শপিং ব্যাগ আর কি। তো শপিং ব্যাগের ভেতরে উনি যখন নিয়ে যাচ্ছিলেন ভেতরে, তখন দেখা যাচ্ছে যে ওখানে শাড়ি, 3 পিস, মেকআপ আইটেমস আর হচ্ছে ফিমেল ফ্রেগ্রেন্সের যে পারফিউমগুলি আছে ওগুলো ছিল সেই ব্যাগগুলোর ভেতরে। তো এরকম অবস্থায় ওনারা সবাই আরেকটু ঘাবড়ে গেলেন যে ও এগুলো আবার কেন এনেছে, মেয়ে মানুষের জিনিসপত্র কেনই বা আনলো। বাট সবাই এটাও চিন্তা করেছিলেন যে ওনার যেহেতু 2টো বোন আছে ছোট, তো 2টো ছোট বোনের জন্য আনতেই পারেন, কোনো সমস্যা হয়তো বা নেই। বাট সেদিন রাতের বেলা যখন ওনারা খেতে বসলেন, তখন উনি আবার, ইসমাইল সাহেব আবার সেই মহিলার বেশভূষা ধরে চলে এলেন। এবং চলে আসার পরে এবার মুস্তাকিম সাহেব, মানে ইসমাইল সাহেবের বাবা, উনি কিছুটা রেগে গিয়ে বললেন কি যে ইসমাইল অনেক হয়েছে, এবার তুমি এটা বাদ দাও, আর ভালো লাগছে না এই জিনিসটা। তো উনি, ইসমাইল সাহেব এই কথাটা শুনে টেবিলের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন কি যে মুস্তাকিম সাহেব মুখ সামলে কথা বলেন, আমি আপনার চাকর না। আর বুশরা, তুমি আমাকে তখনই খাবার পরিবেশন করবা যখন আমি এই জায়গায় এসে দাঁড়াবো, আমাকে যেন অপেক্ষা করতে না হয়, যাও খাবার নিয়ে আসো। এরপরে মুস্তাকিম সাহেব কিছু বলতে যাবেন, ওই টাইমে ইসমাইল সাহেব ওনার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলেন কি যে তোমার সম্পূর্ণ খানদান আমি 1 নিমিষে শেষ করে দেব যদি এর থেকে বেশি কিছু আমাকে তুমি বলো। মুস্তাকিম সাহেব একদম চুপ। মুস্তাকিম সাহেব কিছুটা ভয় পেলেন এবং উনি ওনার টেবিলের সিট ছেড়ে উঠে চলে গেলেন। এরপরে হচ্ছে ইসমাইল সাহেব জোরে ডাক লাগালেন, বুশরা খাবার নিয়ে আসো, বুশরা খাবার নিয়ে আসো, কতক্ষণ অপেক্ষা করবো, মানে তাগাদা দিতে থাকলেন। ওনার আম্মু খাবার নিয়ে আসার পরে উনি সে আগের দিনের মতো 5-6 জনের খাবার একাই খেয়ে নিলেন। সেদিন রাতের বেলা যখন হচ্ছে ইসমাইল সাহেব তার রুমে চলে গেলেন, পরিবারের বাকি সদস্যরা চিন্তা করছিলেন যে এটা কি সমস্যা আসলে বা এটার সমাধান কি। তখন আশরাফুল সাহেব একটি প্রস্তাব দিলেন যে যেহেতু ট্যুর থেকে আসার পরে ভাইজানের এই সমস্যা, সুতরাং আমরা ওনার বন্ধু বান্ধবের সাথে যদি কথা বলি তাহলে হয়তো বা জিনিসটা সম্পর্কে জানতে পারবো। কিন্তু ওনার বাবা এই জিনিসটা করতে নারাজ।
কারণ উনি চিন্তা করলেন যে যদি এই ঘটনা বাহিরে চলে যায় যে তার ছেলে সন্ধ্যার পরে বা মাগরিবের পরে এরকম মেয়েলি আচরণ করে, মেয়ে মানুষের মতো বেশভূষা করে থাকে, মেয়েলি কণ্ঠায় কথা বলে, তাহলে হয়তো বা ওনার পরিবারের এমন একটা বদনামি হবে যে এই পরিবারের মেয়েদেরকেও কেউ আর বিয়ে করবে না, বা ছেলেদেরকেও বিয়ে করার জন্য কোনো মেয়ে রাজি হবে না বা কোনো পরিবার রাজি হবে না। তো সেই ক্ষেত্রে উনি চিন্তা করলেন কি, এই কাজ করা যাবে না। তো ইসমাইল সাহেবের বাবা পরদিন সকালবেলা যখন দেখলেন যে ইসমাইল সাহেব অফিসে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছেন এবং একদম স্বাভাবিক অবস্থায় আছেন, তখন উনি ওনাকে মানে ইসমাইল সাহেবকে বললেন কি যে বাবা তুমি কালকে অফিসে একটু ছুটি নেবে, আমরা কালকে একটু ডাক্তারের কাছে যাব। তো ইসমাইল সাহেব জিজ্ঞেস করলেন যে কেন ডাক্তারের কাছে যাব? তখন মুস্তাকিম সাহেব অর্থাৎ ইসমাইল সাহেবের বাবা বললেন কি যে দরকার আছে, তুমি এত চিন্তা করো না, তুমি কালকের দিনটা ছুটি নাও। তো ইসমাইল সাহেব বললেন যে ঠিক আছে। উনি পরদিন ছুটি নিয়ে যখন বাসায় ফিরলেন, তখন দেখা গেল কি যে ওনার হাতে একটা ভ্যানিটি ব্যাগ, মেয়ে মানুষের ভ্যানিটি ব্যাগ। ব্যাগটা একেবারে কাঁধে নিয়ে আসছেন উনি, যেরকম একটা মহিলা ব্যাগটা কাঁধে নিয়ে হচ্ছে হাঁটাচলা করে, ঠিক একইভাবে উনি ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটাচলা করছেন এবং হাঁটছেন যে একদম সম্পূর্ণ মেল স্টাইলে উনি হাঁটাচলাটা করছিলেন। যেই জিনিসটা দেখেও আসলে পরিবারের সবাই অনেক অবাক হয় যে প্রতিদিন মাগরিবের পরে এই অবস্থা ওনার শুরু হয়। অর্থাৎ বলতে গেলে উনি মাগরিবের পরে উনার নিজের পুরুষত্বটাকে ভুলে উনি একটা মহিলা মানুষে নিজেকে রূপান্তর করে ফেলেন। তো সেদিনের দিন আর ওনাকে কিছু বলা হয়নি। রাতের বেলা উনি খাবার টেবিলে আসার আগে সমস্ত খাবার রেডি ছিল। খাওয়া দাওয়া করার পর উনি ঘুমানোর পরে পরদিন সকাল যখন এলো, উনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন কি যে ওনার তো আসলে কোনো সমস্যা নেই, তো তারপরে হচ্ছে যেহেতু এরকম হচ্ছে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনারা এই মেডিসিনটা কন্টিনিউ করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। তো সেদিনের মতো মেডিসিন কিনা বাড়ি চলে আসা হলো, ওনাকে মেডিসিন খাওয়ানো হলো, ডাক্তারের পরামর্শ মতো খাবার দাবার কন্ট্রোল করে সবকিছুই করা হলো। বাট সেদিন সন্ধ্যায় ওনার আবার সেই আগের মতোই আচরণ। উনি ঠিক সেই মহিলার বেশভূষা নিয়ে এসছেন, মহিলার ভাষায় কথা বলছেন। উনি ওনার মায়ের সাথে বসে বসে কথা বলছিলেন, এমন ভাবে কথা বলছিলেন যেন বুশরা আন্টি হচ্ছে ওনার বান্ধবী। তো উনি জিজ্ঞেস করছেন যে বুশরা তোমার পরিবারের কি খবর, তোমার হাজবেন্ড তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না তো, বা তোমার ছেলে মেয়েদের কি খবর বলো, বা তুমি বাহিরের কেন যাও না, তোমাকে কি ঘরে বন্দি করে রেখেছে কিনা, এরকম কথাবার্তা। তো এই জিনিসগুলি শুনে ওনার আম্মু এবার না আয়াতুল কুরসি বা যে কোনো একটা দোয়া পড়ে না ওনার মানে ইসমাইল সাহেবের মাথায় ফু দিলেন। এই ফুটা দেওয়ার পরে ইসমাইল সাহেব ওনার আম্মুকে একটা জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে বললেন কি যে বুশরা তুই দেখ, এমন কোনো কাজ করিস না যেটার কারণে তোর ক্ষতি করতে হয় আমার। তোর এই দোয়া কালাম আমার উপরে কোনো আসর করবে না। তুই যদি আরেকদিন এরকম কাজ করস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করবো আমি। ইউজলেস কোনো কাজ আর করিস না। তুই জানিস আমি তোর ক্ষতি করতে চাই না, তাহলে কেন তুই আমার সাথে এরকম করিস? এই ধরনের আচরণ আমার সাথে আর কখনো তুই করবি না। এই কথা বলে উনি ওনার আম্মুকে বললেন কি বুশরা তুই এখন রুম থেকে বেরিয়ে যা। ওনার আম্মু যখন রুম থেকে বেরিয়ে গেলেন তখন উনি সেদিনের মতো ঘুমিয়ে গেলেন। তো মুস্তাকিম সাহেব ওনার ছেলের এরকম আচরণে খুবই চিন্তিত, পরিবারের সবাই খুবই চিন্তিত। তো উনি আবার এও চিন্তা করছিলেন যে আমি যে কোনো হুজুরের কাছে নিয়ে যাব, এই ঘটনাটা যদি এলাকায় ছড়িয়ে যায় তাহলে তো সমস্যা। আর সন্ধ্যার সময় এই অবস্থার পরে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, তখন যদি ও হচ্ছে মহিলার ড্রেসে থাকে তখন এলাকার মানুষ দেখলে আরেক সমস্যা। কি যে করি কিছুই বুঝতে পারছি না। ওনার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। উনি একদিন হচ্ছে এরকম দিন কাটতে লাগলো। একদিন হচ্ছে উনি মনের কষ্টে ওনার অফিসের একজন কলিগের সাথে এই বিষয়ে কথা বললেন। উনি বললেন কি আমার পরিচিত একজন ডাক্তার আছে, মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট, উনি আসলে ওনার রেপুটেশন যথেষ্ট পরিমাণে ভালো, আপনি ওনাকে দেখাতে পারেন একবার। তো সেদিন অফিস থেকে বেরিয়ে গিয়ে মুস্তাকিম সাহেব সেই ডাক্তারের ঠিকানায় চলে গেলেন এবং ডাক্তারকে সাথে করে নিয়ে এসেই ইসমাইল ভাইয়ের সাথে দেখা করেন। ইসমাইল ভাই তখনও হচ্ছে ডাক্তারের সামনে আসেননি। ও ডাক্তার এবং মুস্তাকিম সাহেব দুজন একসাথে বসে বসে কথা বলছিলেন। এরকম টাইমে ইসমাইল সাহেব নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ডাক্তারের কাছে এসে উনি হাসি দিয়ে বললেন কি যে ডাক্তার তুই চিকিৎসা করতে আসছোস, তোর তো নিজের ঘর সংসারের ঠিক নাই। তোর যে কলিগ ডাক্তার আছে না, সেই ডাক্তারের সাথে তোর ওয়াইফ তো পালিয়ে যাচ্ছে, তুই তো জানিসই। নিজের ঘর আগে সামলা, নিজের বউয়ের হচ্ছে মানসিক সমস্যাটা আগে সমাধান কর, এরপরে হচ্ছে আমার সমস্যার সমাধান করতে আসিস। যা ওঠ এখান থেকে যা।
এই কথা বলে উনি ওনার আম্মুকে ডাক দিলেন যে, বুশরা, আমার খাবারের সময় হয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। ডাক্তার যখন বের হলেন, উনি মুস্তাকিম সাহেবকে ডেকে নিলেন বাইরে এবং বললেন কি যে, ভাইজান, আমি আসলে সাইকিয়াট্রিস্ট হলেও এরকম অনেক কিছুরই সাক্ষী আছে আমি, যে জিনিসগুলি আসলে কখনো ব্যাখ্যা করা যায় না, যেমন হচ্ছে জিন ঘটিত সমস্যা। এই কথা শুনে মুস্তাকিম সাহেব অনেকটা আকাশ থেকে পড়লেন, কারণ ওনাদের আসলে জিন রিলেটেড কোনো সমস্যার বিষয়ে কখনো মাথায় আসেনি এবং ওনারা এই বিষয়ে জানতেনও খুবই কম। তো ওনারা কিছুটা ভয় পেলেন, মুস্তাকিম সাহেব আর কি কিছুটা ভয় পেলেন। ভয় পেয়ে বললেন কি যে, এখন কি করণীয়? উনি বললেন কি যে, আমি একজন হুজুরকে চিনি, আমি ইউটিউবে ওনার ভিডিও দেখেছি এবং যথেষ্ট ক্রেডিবিলিটি আছে ওনার কাজগুলির, তো আপনি একবার ওনাকে দেখাতে পারেন। তো এই বলে ডাক্তার চলে গেলেন। সেদিন রাতের বেলা মুস্তাকিম সাহেব বাড়ি ফিরে ওনার ওয়াইফকে এবং বাকি বাচ্চারা যারা ছিল সাথে, তাদেরকে সবকিছু জানালেন। জানানোর পরে সেদিনের মতো সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আশরাফ সাহেবের রুমের জানালার উপরে তখন কিরকম জানি একটা সাউন্ড হচ্ছিল, মানে খ্যারের মধ্যে যদি কেউ হাত দিয়ে খ্যারটাকে একেবারে হাত দিয়ে মানে মুচড়ে দুমড়ে ফেলে, ওরকম একটা সাউন্ড। তো উনি ঘর থেকে বেরোলেন, বেরিয়ে গিয়ে দেখলেন যে ওনার ছাদে ওনার রুমের উপরে যে ছাদটা আছে, সেই ছাদের সাথে একটা গাছ আছে, সেই গাছে একটা পাখির বাসা ছিল। সেই পাখির বাসা থেকে মহিলা ড্রেসে ওনার ভাই ইসমাইল সাহেব পাখির ডিমগুলি ধরে একদম মানে হাত দিয়ে মুচড়ে ফেলছে এবং ডিমগুলো নিচে ফেলে দিচ্ছে। এরপরে যে জীবিত পাখিগুলি ছিল, সেই পাখিগুলোর একটার পর একটা ধরে ধরে পাখিগুলির ধর থেকে একবারে গলা আলাদা করে দিচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি জোরে একটা চিৎকার দেন। চিৎকার দিয়ে ওনার বাবার রুমে চলে যান। রুমে গিয়ে সব ঘটনা জানিয়ে বলেন কি যে, আব্বু, এবার আমাদের ওনার বন্ধুর সাথে যোগাযোগ করাটা খুবই দরকার। এরকম মান সম্মানের কথা চিন্তা করে যদি আমরা বসে থাকি, তাহলে ভাইয়ের অবস্থা দিন দিন খারাপের থেকে খারাপতর হতে থাকবে। সুতরাং আমরা আর এভাবে বসে থাকতে পারবো না, আমাদেরকে এবার একটা স্টেপ নিতেই হবে। তো ওনার আব্বু বললেন কি যে, আরেকটা হুজুরের সন্ধান পেয়েছে, ওনাকে আগে দেখিয়ে নি। যথারীতি 2 দিন পরে সেই হুজুরটাকে আনা হলো। মাঝখানে উনি অনেক ঘটনাই বলেছিলেন আশরাফ সাহেব, কিন্তু আমি যদি সেই সবগুলো ঘটনা বলতে যাই, আসলে ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি ঘটনাটা ফাস্ট ফরওয়ার্ড করছি এবং কিছু জিনিস আমি স্কিপ করে যাচ্ছি আসলে মাঝখানে কিছু দিনের ঘটনাগুলি। তো হুজুরটা যখন আসলেন, উনি ওনার একজন মুরিদ নিয়ে এসেছিলেন এবং উনি ঘরে উনি বাই দ্য ওয়ে হুজুরটা এসেছিলেন একটা প্রাডো গাড়িতে করে, ভালোই টাকা পয়সা ছিল ওনার। উনি ওনার মুরিদের সাথে করে এসেছিলেন, 2 জন মুরিদ। তো উনি বললেন ভেতরে যাওয়ার আগে যে, আমার ফিস দিতে হবে 50,000 টাকা। তো মুস্তাকিম সাহেব বললেন কি যে, ভাই, টাকা যত লাগে নিয়ে নেন, কিন্তু আমার ছেলেটাকে ভালো করে দেন। তো হুজুর কি করলেন, ভেতরে গেলেন। মুস্তাকিম সাহেব ওনাকে ভেতরে নিয়ে এলেন। ইসমাইল ভাইয়ের রুমে যখন উনি গেলেন হুজুর, তখন উনি বসে বসে ওনার একটা বই বের করলেন এবং বই থেকে কিছু আয়াত পড়তে লাগলেন। এবং এই আয়াত পড়া শুনে হঠাৎ করে দেখা গেল কি যে, ইসমাইল সাহেব ঘুম থেকে উঠলেন। দিনের বেলা ছিল তখন, বিকাল বেলা। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন। ওয়াশরুম থেকে উনি কোনো অবস্থাতেই বের হন না। যদি কেউ ডাকে, উনি বলেন কি, আমি বের হবো, একটু পরে বের হবো, একটু পরে বের হবো। দরজা ভাঙার কথা বলে উনি বলেন কি, দরজা ভাঙার ভুলও যেন করা না হয়। এরকম করতে করতে আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হওয়ার পরে উনি ঘর থেকে বের হলেন, কিন্তু ঘর থেকে বের ঘর না, আসলে ওয়াশরুম থেকে বের হলেন। ওয়াশরুম থেকে উনি বের হলেন একেবারে মহিলার বেশভূষা। এবং উনি কি করলেন, হুজুর যখন আয়াত পড়া শুরু করলেন, তখন উনি আয়াতের মানে বিটে বিটে ডান্স করা স্টার্ট করলেন। এমন ভাবে ডান্স করছেন যে ওনার আসলে কোনো কিছুই হচ্ছে না। এবং উনি সেই হুজুরকে বলছিলেন কি যে, দেখ, তোর আয়াতের এই ক্ষমতা, তোর কোনো ক্ষমতাই নাই, তুই কিচ্ছু করতে পারবি না আমার। তখন সেই হুজুরকে হুজুর আসলে মুস্তাকিম সাহেব এবং পরিবারের বাকি সকলকে রুম থেকে বেরিয়ে চলে যেতে বললেন। ওনারা বাইরে যাওয়ার 5 মিনিট পরে হুজুর বেরিয়ে এলেন রুম থেকে। হুজুরের মুরিদ আর কি, হুজুর বের হন নাই তখনও। হুজুরের মুরিদ রুম থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন কি যে, আপনারা একটু ভেতরে আসেন, হুজুর আপনাদেরকে ডাকছেন। ওনারা রুমের ভেতরে ঢুকে দেখেন যে ইসমাইল সাহেব বিছানার এক কোণে বসে বসে হাসছেন হুজুরের দিকে তাকিয়ে। হুজুরকে দেখে তো ওনারা সম্পূর্ণ অবাক, কারণ হুজুরের চেহারাতে 5 আঙ্গুলের ডান গালে 5 আঙ্গুলের মানে ছাপ বসে আছে। বোঝা যাচ্ছে যে ওনাকে খুব সজোরে চড় মারা হয়েছে, একদম কালো হয়ে গেছে। তো হুজুর বললেন কি, ঘর থেকে বেরিয়ে গেলেন আর বললেন কি, আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাচ্ছি। উনি যখন ওনার গাড়ির কাছে গেলেন, তখন মুস্তাকিম সাহেব জিজ্ঞেস করলেন যে, হুজুর, আমার ছেলের সমস্যাটা কি? উনি কিছু বললেন না।
উনি কিছু না বলে বললেন কি যে ভাইজান আপনার বিকাশ অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা যদি আমাকে দিতেন। তারপরে উনি বললেন কি যে মুস্তাকিম সাহেব বললেন যে কেন দিব। পরে উনি বললেন কি যে আমার তো 50,000 টাকা আপনার কাছে চেয়েছিলাম, কিন্তু এই যে 15,000 টাকা যে অ্যাডভান্স নিয়েছিলাম না, ওই অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতাম। তো মুস্তাকিম সাহেব বুঝতে পারলেন যে আসলে ওনার দ্বারা কোনো কিছু আর সম্ভব না। তারপরে হচ্ছে উনি সেই ডাক্তার, যে ডাক্তার ওনাকে এরকম কথা বলেছিল যে ভাইয়ের উপরে জিনের আছর থাকতে পারে, ওনার সাথে আবার কথা বলার পরে উনি এবার আরেকজন মৌলবীর ঠিকানা দিলেন, যার বাসা খুব বেশি দূরে ছিল না। সেই মৌলবী সাহেব যখন আসলেন, উনি ভেতরে যখন গেলেন, রুমের ভেতরে ঠিক একই কাহিনী। উনি আবার ডান্স করা শুরু করেছেন এবং কোনোভাবেই মানছেন না। এবং একটা সময় উনি কি করলেন, মৌলবী সাহেবের গলা টিপে ধরলেন। তো সবাই ওনাকে ছাড়ানোর চেষ্টা করলেন, আর অবশেষে ছাড়ানোর পরে উনি হচ্ছে ওনার আম্মুকে বলছেন যে বুশরা, তোর হাজবেন্ডকে মানা করে দে। এরকম আলতু ফালতু হুজুর আর কতদিন আনবি, যাদের নিজেদের ইমানের কোনো ঠিক নাই। এরকম যদি আর 1-2 জন আনোস, তাহলে তোর ছেলেকেও হারাবি, সম্পূর্ণ পরিবারকেও হারাবি। তোর জামাইকে সাবধান করে দে বুশরা। এই কথা বলে উনি সেদিনের মতো ঘুমিয়ে গেলেন। উনি ঘুমানোর পরে যখন হুজুর বাহিরে আসছিলেন, তখন হুজুর মুস্তাকিম সাহেবকে নতুন একটি ঘটনা জানালেন যে ভাইজান আপনার ছেলের উপর আসলে জিন আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই জিনটা নিজে থেকে আসেনি, এটা একটা কালো জাদু। তো উনি তখন মানে কিছুটা অবাক যে কালো জাদু এটা আবার কিরকম জিনিস। আমরা তো কোনো সময় আমাদের পরিবার বা বংশগত দিক দিয়ে এই সমস্ত জিনিসের কোনো তাল্লুক ছিল না। কালো জাদু জিনিস এটা আমাদের সাথে কেন হবে বা কেই বা করবে। তো এই কথা শোনার পরে আশরাফ সাহেব ওনার বাবাকে বললেন যে আব্বু এনাফ, এখন আমাদের ওনার বন্ধুদের সাথে মানে ভাইয়ের বন্ধুদের সাথে কথা বলা জরুরি। তো ইসমাইল সাহেবের একজন বন্ধু ছিলেন, ওনার বন্ধুর নাম ছিল ফারহান। ফারহান ভাইকে উনি হচ্ছে সেদিন ফোন করলেন। ফোন করার পরে ফারহান ভাই বললেন কি যে, ফারহান ভাইকে উনি সবকিছু জানার পরে ফারহান ভাই বললেন কি যে ও কি এখনো এরকম করে সন্ধ্যার পরে মেয়ে হয়ে যায়। এই কথা শুনে তো আশরাফুল ভাই পুরো অবাক যে এটা কি বলেন, আমার ভাই সন্ধ্যার সময় মেয়ে হয়ে যায়, এটা উনি কিভাবে জানেন। এরপরে হচ্ছে ফারহান ভাই বললেন কি যে তুমি আমার বাসায় আসো, তোমার সাথে সব কথা বলছি। আশরাফুল ভাই যখন ওনার বাসায় গেলেন, তখন ফারহান ভাই বললেন কি যে আমরা যখন এই খাগড়াছড়ি রাঙামাটি এলাকাতে যাই, সেদিন একটা পাহাড় অঞ্চলের দিকে আমরা বারবিকিউ করব বলে ঠিক করেছিলাম, এবং বারবিকিউ করার সময় সেখানকার এলাকার লোকজন এসে বলছিলেন কি যে ভাই আপনারা এখানে আগুন ধরিয়েন না, এই জায়গাটা হচ্ছে জিনদের জায়গা, এখানে আগুন ধরাবেন না। এই কথা শুনে তোমার ভাই ইসমাইল মানে কিছুটা হুঙ্কার দিয়ে উঠে বলে যে হ্যাঁ এখানে কিসের জিনের সমস্যা, এগুলো কিচ্ছু না, বিজ্ঞানের যুগে আপনারা এই সমস্ত জিনিসকে মানে বাড়তি অ্যাটেনশন দিচ্ছেন, এতে কি হচ্ছে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, বা যে কোনো সমস্যাকে আমরা জিনের সমস্যা বলে চালিয়ে দিচ্ছি, ভয় ক্রিয়েট করার চেষ্টা করছে। মোটামুটি অনেকটা ঝগড়াঝাটির বিষয় হয়ে যায়। তো এরপরে এলাকার লোকজন বললেন কি, সেই স্থানীয়রা বললেন কি যে তুমি এক কাজ করো, আগামীকালকে আমাদের এখানে একজন পীর সাহেব আছেন, ওনার কাছে চলো, তারপরে তুমি সব প্রমাণ পাবে। ইসমাইল ভাইয়ের বন্ধুরা ওনাকে অনেক জোরাজোরি করলেন যে থাক, দরকার নাই, চলো আমরা এখান থেকে চলে যাই, আর ওনাদের ওখানে যাওয়ার কালকে দরকার নেই আমাদের। কিন্তু ইসমাইল ভাই তো হচ্ছে নাছরবান্দা, উনি বলেন কি যে না, আমি প্রমাণ করে দিব এরকম জিন বলতে আসলে কিছু নাই। পরদিন সকালবেলা স্থানীয় লোকজনের সাথে উনি হচ্ছে সেই পীর সাহেবের কাছে গেলেন এবং সেখানে একই লেকচার দেওয়া শুরু করলেন। যখন আর্গুমেন্টটা কিছুটা হিটেড হয়ে যায়, তখন উনি পীর সাহেবকে কিছুটা তুই তো করেই বলেন যে তোর জিন নিয়ে তুই থাক, আমরা আমাদের মতো থাকি, বিজ্ঞানের যুগে জিনের কথা বলতেছিস, তোর তো আসলে মানে সাহস কম না, বা তুই এতটা কুসংস্কারাচ্ছন্ন কিভাবে হতে পারিস, এরকম করে কিছুটা চার্জ করে কথাবার্তা বলেন। এবং উনি যখন চলে আসছিলেন, সেই পীর সাহেব বললেন কি যে তুই তো আমাকে এই কথাগুলো বলে গেলি, দেখিস তোর পরিণতি কি হয়। এরপরে এই কথাগুলো শুনে ফারহান মুস্তাকি মানে এই কথাগুলো শুনে আসলে আশরাফুল ভাই অনেক অবাক হয়ে যান যে ফারহান ভাই এত কিছু জানতেন, আমাদেরকে কেন জানালেন না। উনি ফারহান ভাইকে যখন এই প্রশ্নটা করেন, ফারহান ভাই বলেন কি যে আমি তো ভেবেছিলাম যে ওর সবকিছু ঠিক হয়ে গেছে, যেহেতু হচ্ছে ও নিয়মিত অফিস করছে আর আমাদের সাথে নিয়মিত কথাবার্তা হচ্ছে, তো আমরা ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে, এই কারণে আর পরিবারকে কিছু জানানো হয় নাই। ওনাদেরও আসলে এই বিষয়ে কোনো দোষ ছিল না, কারণ হচ্ছে ওনারা তো দেখতেই পাচ্ছিলেন যে ইসমাইল ভাই স্বাভাবিকভাবে অফিস করছেন। গেল উনি বাসায় এসে সবকিছু হচ্ছে ওনার মা বাবাকে জানানোর পরে সন্ধ্যার দিকে না, সেই দিনও হচ্ছে ইসমাইল ভাই অনেকটা বিকালের দিকেই ফিরে আসলেন অফিস থেকে।
ফিরে আসার পরে উনি হচ্ছে ওনার বোনকে বলছেন, ছোট বোনকে, যে তোমার কাপড় চোপড় তুমি প্রত্যেকদিন আমার রুমের মধ্যে রাখো, সমস্যাটা কি আসলে আমাকে বলো। তো উনি এবার ওনার ভাইকে কনফ্রন্ট করলেন সামনাসামনি গিয়ে, যে ভাই, এই জিনিসগুলো আসলে তুমিই করো, সন্ধ্যার পরে মাগরিবের পরে তুমি একটা মহিলা মানুষের রূপ নিয়ে নাও, এরকম এরকম আচরণ করো। ইসমাইল ভাই সোফাতে বসলেন এবং বসে বললেন কি, যে হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে। আমি নিজেও মাঝে মাঝে এই জিনিসটা খেয়াল করি যে মাগরিবের আগ পর্যন্ত আমার সমস্ত মেমোরিজ থাকে, এরপর আমার মনে হয় যে আমি ঘুমিয়ে গেছি এবং সকালবেলা অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি। এরপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো খাগড়াছড়ি বা বান্দরবনের দিকে, যে ওনারা গেলেন রাঙামাটির দিকে, ওখানের ঘটনাটা ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি আদ্যপান্ত সবকিছু খুলে বললেন। তো ওনার বাবা ডিসিশন নিলেন যে ওনাকে নিয়ে সেই পীরের আস্তানায় আবার যাবেন এবং ওনার সাথে গিয়ে কথা বলবেন। তো সেই অনুযায়ী হচ্ছে পরের 2 দিন পরে ব্যাগ ট্যাগ সবকিছু প্যাকিং করে একটা প্রাইভেট কার ভাড়া করে ওনারা নিজেরাই সেখানে চলে গেলেন। ইসমাইল ভাই, ওনার আম্মু, ওনার আব্বু এবং আশরাফ ভাই, এই 4 জন চলে গেলেন। তো ওখানে যেতে যেতে প্রায় মানে রাতই হয়ে যায়, রাত্রেবেলা সকাল হয়ে যায়, ওনার রাতে রওনা দিয়েছিল, সকাল হয়ে যায়। তো এর মাঝখানে হচ্ছে ডাক্তারের মানে ঘুমের ইনজেকশন দিয়ে ওনাকে অচেতন করে রাখা হয়েছিল ইসমাইল ভাইকে, যেন উনি কোনো কিছু বুঝতে না পারেন। তো ওখানে নিয়ে যাওয়ার পরে একটা হোটেলে ওঠেন ওনারা। মোটামুটি সকালে দুপুরের দিকে ওনার হোশ ফেরার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে ওনার আস্তানাটা কোথায় ছিল, 2-3 ঘন্টা ড্রাইভ করে আবার সেই আস্তানায় যাওয়া হয়। এবং সেই পীর সাহেব যখন ইসমাইল ভাইকে ঢুকতে দেখেন ভেতরে, ওনার আস্তানার ভেতর, উনি বলতে থাকেন যে, কিরে, কি অবস্থা তোর? বলছিলাম না তোর অবস্থা খুব খারাপ হবে? খারাপ হয়েছে জন্যই তো আবার আমার কাছে আসছস, বল কি চাস? তখন ওনার পরিবারের সকলেই পীর সাহেবের কাছে ক্ষমা চাইলেন যে হুজুর, আমাদেরকে মাফ করে দেন, আমার ছেলে আসলে না জেনে একটা ভুল করেছে, ও আসলে মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু একটা ভুল করেছে, বিশ্বাস করতো না, ক্ষমা করে দেন। ইসমাইল ভাই নিজে ওনার কাছে ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইবার পরে উনি হচ্ছে ইসমাইল সাহেবকে ডাক দিলেন, ওনার সামনে বসালেন। বসিয়ে যখন মাথায় হাত দিলেন, তখন ওনার শরীর যেন অস্বাভাবিকভাবে কাঁপুনি দিতে শুরু করে। 2-3 মিনিট কাঁপুনি যাওয়ার পরে উনি কিছুটা মানে উনি নর্মাল হয়ে যান। এরপরে পীর সাহেব বলেছিলেন কি, যে জীবনে যাই করো, কখনো এই ধরনের জিনিসগুলি নিয়ে মজা করবে না, এই ধরনের জিনিসগুলি নিয়ে কখনো হচ্ছে বিদ্রুপ করবে না। তোমাদের সায়েন্স দুনিয়াতে অনেক উপরে চলে গেছে, চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু দুনিয়াতে এরকম কিছু জিনিস আছে যেগুলোর মোকাবেলা তোমাদের সায়েন্স আসলে করতে পারবে না। তো সবকিছু নিয়ে মজা কখনো করতে নেই। ভালো থাকো, তোমার জন্য দোয়া থাকলো, এই ধরনের ভুল আর কখনো করবে না। তো উনি হুজুরের কাছে ক্ষমা চেয়ে, মানে পীর সাহেবের কাছে ক্ষমা চেয়ে চলে আসলেন এবং তারপর থেকে নাকি ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো আশরাফুল ভাই এই ঘটনাটা বলার পরে আমাকে বলেছিলেন যে ওনার বাসার ছাদের একটা ছবি আমার কাছে উনি শেয়ার করবেন। ছবিটা শেয়ার করার পরে আমরা যেন ছবিটার কিছু কিছু অংশ ব্লার করে সেটা পোস্ট করি, সে অনুমতি উনি আমাকে দিয়েছেন এবং আমি ছবিটা হচ্ছে রাসেল ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। এরপরে এটা আপলোড করলে আপনারা সবাই দেখতে পারবেন যে আসলে কোথায় এই ঘটনাটা ঘটেছিল। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসনার এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মোহাম্মদ ওবায়দুল হালাদার, বাগেরহাট জেলার ময়ূরগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রাম থেকে ঘটনাটি শেয়ার করি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। তখন আমি 4র্থ শ্রেণীতে পড়ি। গ্রামের কম সংখ্যক মানুষের কাছে মোবাইল ছিল। আমার বড় ভাইয়ের কাছে একটা স্যামসং মোবাইল ছিল। আমি সবসময় সেই মোবাইল থেকে গান শুনতাম। একদিন বড় ভাই এবং আমি ফুলাতা বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। ভাইয়া ছিল আমার সামনে এবং আমি ছিলাম তার পেছনে। আমার হাতে মোবাইলে গান চলছিল এবং মোবাইলে টর্চ লাইট জ্বলছিল। তখন আমরা একটা জায়গা থেকে বাড়ি ফিরছিলাম। জায়গাটার একটু বর্ণনা দেই। আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে হবে। জায়গাটা একটু ভয়ানক, কারণ এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটে গেছে। চারপাশে এতাল খেজুর গাছ, গ্রামের মানুষ এই গাছ চিনে থাকবে। এই গাছের পাশ দিয়ে গেলে নাকি অনেক ভয়ানক ঘটনা ঘটে। সেদিকে না যাচ্ছি, আমি এবং ভাইয়া একটি ঘেরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ঘের বলতে মাছ চাষ করার জন্য। সময়টা ছিল সন্ধ্যার কিছুটা পরে এবং আকাশে চাঁদের কিছুটা আলো ছিল।
চাঁদের আলোয় আশেপাশের মোটামুটি সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ঘেরে নতুন পানি উঠেছে। পানির পরিমাণ এমনটা ছিল, একটা মানুষ যদি পানি থেকে হেঁটে যায় তার হাঁটু পর্যন্ত হবে। চারদিক ছিল নিস্তব্ধ এবং শুনশান। আমি দেখতেছি ঘেরের ভিতরে অনেক দূর থেকে কোনো একটি লোক হেঁটে হেঁটে আসতেছে আমাদের দিকে। প্রথমে আমি ভেবেছিলাম ঘেরের কোনো পাহারাদার বা চৌকিদার হবে হয়তো। লোকটা আমাদেরকে দেখে তার হাঁটার স্পিড আরো বাড়িয়ে দিল। তখন হঠাৎ করে আমার হাতের মোবাইলটি বন্ধ হয়ে গেল। ভাবছি ব্যাটারি চার্জ হয়তো শেষ। মোবাইলটি অন করার অনেক চেষ্টা করলাম, কিন্তু অন হচ্ছিল না। খেয়াল করে দেখলাম অবয়বটি ভয়ঙ্কর কালো। যত দূরে ছিল কিছুটা হলেও মানুষের চেহারা দেখা যেত, কিন্তু মনে হচ্ছিল কালোর থেকেও কালো একটি মানুষের অবয়ব। সাধারণ মানুষের থেকে অনেকটা লম্বা ছিল। আমি খেয়াল করতেছি তার হাঁটু সমান পানি হবে, কিন্তু সে হেঁটে আসছিল, সামান্য পরিমাণ পানি নড়াচড়া করতেছে না, কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছিল পানির উপর থেকে শূন্যে ভেসে আসছিল। এই অবস্থা দেখে আমি একটু ভয় পেয়ে যাই, কিন্তু ভাইয়াকে আমি কিছুই বলি না। আমি আমার দৃষ্টি অন্যদিকে নিচ্ছি না, ওইটার দিকে তাকিয়েই হাঁটতেছিলাম। অবয়বটি আমাদের থেকে 8 থেকে 10 হাত দূরে এসে থমকে দাঁড়িয়ে গেল। একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তখনও শুধু অন্ধকার কালোই দেখাচ্ছিল অবয়বটি। মনে হচ্ছিল যে অন্ধকারের ভিতরে একজন কালো অন্ধকার মানুষ। দূরের অন্য সবকিছু মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল, শুধু ওইটাকে ছাড়া। আচমকা কোনো একটি মাটির ঢিলার উপর আমার পাটা ধাক্কা লেগে গেল। চোখের পলক পড়তেই ঘুরে দেখি কোথাও কোনো কিছু বা কাউকে দেখা যাচ্ছে না। সে লোকটি সেখানে আর নেই। আশেপাশে তাকালাম, কোথাও কিছু দেখতে পেলাম না। সেভাবে বাড়িতে চলে আসি। পথে আর তেমন কিছু ঘটেনি। বাড়িতে এসে মোবাইল ওপেন করে দেখি 50%-এরও বেশি চার্জ রয়েছে। আমি আসলে একটু অবাকই হলাম। ভাইয়াকে জিজ্ঞেস করি, সে কিছুই নাকি দেখেনি। এই বিষয়টি আমিও ভুলে যাই। তারপর থেকে এরকম কখনো কিছু দেখিনি। তবে অনেকবার আগুনের দলা দেখেছি, এমনকি একবার আগুনের দলাতে আমার শরীরের চারদিকে 4-5 বার ঘুরপাকও খেয়েছে, কিন্তু কখনো এগুলো দেখে ভয় পাইনি। যদি সময় পাই এগুলো নিয়েই আমার কয়েকটি ঘটনা আছে, সেগুলো শেয়ার করবো। আমি সরাসরি আমাদের প্রথম অডিও ক্লিপে চলে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। আমার নাম হচ্ছে রবিন। তো আমি 3টা ঘটনা বলবো, ছোট ছোট 3টা। প্রথম ঘটনা হচ্ছে, এটা কমসে কম 2001 সালের। তো ওই সময় আপনার সকল কারেন্ট একসাথে যাইতো। এখন যেরকম আলাদা আলাদাভাবে যায়, তখন সব কারেন্ট একসাথে যাইতো। তো আমার বড় ভাই চাকরি করতো, একটা ডিশের দোকানে চাকরি করতো সে। শুক্রবারে তাদের কালেকশন থাকে, টাকা কালেকশন করতে হয়, সবসময় থাকে, কিন্তু শুক্রবারে একটু বেশি থাকে। এখন তার সকালে তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, এই জন্য সে তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া করে শোয়ার জন্য আর কি রেডি হয়। তো খাওয়া দাওয়া করে তার একটা বাজে অভ্যাস ছিল, সেটা হলো যেখানে সেখানে হাত ধোয়া। যেমন গাছের টপের মধ্যে হাত ধোয়া, হয়তো বা যে কোনো জায়গায় আর কি হাত ধুয়ে ফেলতো। আমার বাজে একটা অভ্যাস ছিল। তো আমাদের ছিল কোয়ার্টার বাসা। তো কোয়ার্টার বাসার পাশেই সাথে আপনার যেরকম জানলা লাগানো থাকে, তার পাশে ড্রেন, এগুলি ড্রেন যেগুলো থাকে সেগুলা। তো ও কি করছে, ওই জানলার ভিতরে হাত ঢুকায়া আপনার ড্রেনের মধ্যে হাত ধুইছে, ঠিক আছে, পানি দিয়ে হাত ধুইছে। তো হাত ধোয়ার পরে সে আর শব্দ করেনি। যেমন একটা মানুষ কোনো জায়গায় পানি ফেলে কাশি দিয়ে বা একটু শব্দ করে তারপর পানি ফেলতে হয়, হাত ধুতে হয়, সে আর কি কোনো রকম শব্দ করেনি। তো তার হাত ধোয়ার আধা ঘন্টা কি ঘন্টাখানিক পরে আপনার নুপুরের আওয়াজ শুরু। এত বিকট শব্দ, এত আওয়াজ নুপুরের, যেটা আমাদের বাসার সবাই শুনতে পাইতেছে। হ্যাঁ, সবাই শুনতে পাইতেছে। আর তখন বাজে কটা, বেশি হবে না, রাত্রে 10:30 কি 11 এরকম হবে। তো এক তো কারেন্ট নেই, হারিকেন জ্বলতেছে। তো সবাই একটা ভয়ের মধ্যে আছে, কি একটা অবস্থা। তো যাই হোক, কারেন্ট আসলো। তো উপরে শব্দ আর থামেনি,
সেটা বাঁচতে আছে আর কি। সময় যত যাইতেছে আপনার উপরের আওয়াজটা মনে হয় বাড়তেছে এরকম, আর কি কেউ রাত্রে শুইতেই পারতেছে না। খুবই ভয়ানক একটা অবস্থা। আমার এখনো হাত পায়ের লোম দাঁড়া যেতেছে সেই ঘটনা মনে পড়লে। তো এরকম শব্দটা বাড়তেই আছে একেবারে বিকট শব্দে রূপ ধারণ করছে। পরে কেউ কিছু বুঝতে পারতেছে না আসলে কি হয়েছে, কি সমস্যা। ড্রেনের মধ্যে এরকম ছনছনানি শব্দ, নুপুরে শব্দ। সবাই আমরা জানতাম, আমার আম্মা জানতো, আমার আব্বু জানতো যে আমাদের বাসার বাথরুমে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর কি আছে, এরকম কিছু একটা জিন, খারাপ জিন বলতে আছে, শুনছে আর কি সেগুলা। তো এই শব্দ হইতেছে, থামে না একেবারে। শব্দ আপনার থামছে ফজরের আজানের সময়। আজান দিছে, তার কিছুক্ষণ পরে শব্দ থেমে গেছে। তো তারপর তো আমার বড় ভাইকে কি গালাগালি, আমার আব্বু অনেক গালাগালি করছে, অনেক ঝাড়ি দিছে। আর বলছে নেক্সট টাইম তুমি যদি কোনো জায়গায় পানি ফালাও বা হাত ধো বা কোনো জায়গায় যদি ঢুকো, বাথরুমে যদি চাও, তাহলে কাশি দিয়ে তারপর প্রবেশ করো বাথরুমে। আর কোনো জায়গায় পানি টানি ফেলতে হলেও কাশি দাও কমসে কম। হ্যাঁ, কেননা অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, আশেপাশে অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, তারা হয়তো শোনা যায় শব্দে। তো জায়গাটা আমার প্রথম ঘটনা ছিল। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার দাদিকে নিয়ে। এটা হলো আপনার বারডেম হসপিটালে। দাদি অসুস্থ ছিল খুব। তো আমার দাদিকে ভর্তি করানো হয়েছে বারডেম হসপিটালে, আপনার 2 তলায়। আমার দাদিকে দেখার জন্য সবাই গেছে আসছে সবাই, কিন্তু কেউ থাকে নাই। হ্যাঁ, তো আমার দাদি খুবই অসুস্থ, কদিন ভর্তি ছিল। তো ডাক্তার বলছে যে আপনাদের বাসা থেকে 2-3 জন লোক থাকেন, ওনার জন্য থাকেন, যদি কিছু লাগে টাগে ওনাকে আগা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 2002 সালের ঘটনা। হ্যাঁ, 2002 সালের ঘটনা। তো আমি, আমার আম্মু আর আমার আব্বু, আমরা 3 জন ছিলাম 2 তলায়। এখন আমরা মনে করছি যে আমাদের সাথে আর কেউ থাকবে, আমার চাচারা আছে, ফুফাতো ভাই বোনেরা আছে, মনে করছি ওনারাও সাথে থাকবে। তো ওনারা কেউই নাই। যাক, রাত্রে 12টা পার হয়েছে। তখন যে ঘড়িগুলা ছিল, বড় ঘড়িগুলা, 12টা শব্দ হয়তো টাং টাং করে, টাং টাং করে শব্দ হইতেছে। আর ওই যে আপনার ইটের ভাটা সিরামিক্সের যে বড় বড় ইয়াগুলো থাকে, অ্যালার্মগুলো থাকে, যে 12টা বাজে প করে একটা শব্দ হইতে যায়, ওই সেই শব্দটা হইলে বুঝতে যায় এখন রাত্রে 12টা বাজে। তো আমরা যে যার মতন খাওয়া দাওয়া করছি। আব্বু বলতেছে যে কেউ কি আসবে না নাকি, আমার আম্মু বলতেছে বাসাতে কেউ আসলো না এখনো। আর আমি তখন ছোট, আমার বয়স তখন কত 9 কি 10 বছর বয়স হবে। তো মা বলতেছে তুই শুয়ে পড়। আমার স্কুলে ছুটিও ছিল তখন, আমের সিজন। তো মা বললো তুই শুয়ে পড়। তো 2 তলা বারডেমে যে বারান্দা, খোলা বারান্দা, খুবই বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। তো আমি শুয়ে পড়ছি বলতে পুরো ঘুমায় জানি কি শুয়ে রয়েছি। তো আম্মু হঠাৎ আব্বুরে বলতেছে যে তুমি কিছু দেখলা? আব্বু বলতেছে যে কি, মনে হলো না যে কি একটা সাদা কিছু একটা হাইটা চলে গেল। আব্বু বলতেছে যে না, আমি তো এরকম কিছু দেখিনি। যাক, এই কথাটা শুনে আমি উঠা বসছি যে কি বলতেছে ওনারা, শুনি। তা মার জিজ্ঞাসা করতেছে মা কি হয়েছে? মা বলতেছে যে কিছু না, তুই উঠি কেন, শুয়ে পড়। আর কি আমাকে বলতে চাইতেছে না, কিন্তু আমি একটু একটু টের পেয়েছি। তো আমাদের সাথে আরো অনেকে শুয়ে রয়েছে বারান্দায়। তো জানেন যে বারডেমের বারান্দায় সবাই কম বেশি শুয়ে থাকে, যাদের ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকে, দেখাশোনা করার জন্য অনেকেই থাকে।
তো নিচে কোন রকম আর কি খেতা বিছানো আর বালিশ, নার্স বালিশ দিছে ছোট ছোট, কোন রকম আর কি রাতটা কাটানোর জন্য। তো যাই হোক, তো আমার আব্বু আমার সাথে শুয়ে পড়ছে, শুধু আমার আম্মু সজাগ। তো আমি হঠাৎ আব্বুর আবার ডাক দিল, এই যে উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো আব্বু ছড়ফড়া উঠলো, কি হয়েছে? আম্মু বলতেছে যে এই সুবিধা লাগতেছে না এই জায়গাটা থাকাটা, আমার ভয় লাগতেছে। তা আব্বু বলতেছে যে কি হয়েছে, ভয় কি আছে, এত ভয় পেতেছ কেন? যে আমার কিছু মনে হইতেছে যে আমার সামনে দিয়ে আবার কিছু একটা চলে গেলো, সাদা কালার, সাদা একটা আকৃতি এরকম ছায়া টাইপের। আর তখন আপনার এই বাডেমের দুইতলা যতগুলো ফ্লোরের লাইট আছে সব অফ করে দিছে, শুধু ছোট ছোট ডিম লাইট গুলো জ্বলতেছিল, তাও কম পাওয়ারের, একেবারে কম পাওয়ারের। তো এখন তো আমার ভয় লাগতেছে, তার উপর যে বাতাস ছাড়ছে, মনে হচ্ছে ঝড় হইতেছে, এরকম একটা অবস্থা। তো আমি ওইটা বসে রয়েছি, আমার আম্মু ওইটা বসে রয়েছে, আব্বু ওইটা বসে রয়েছে। তো আমি দেখলাম ওনারা যে জায়গাটা বারবার আমার আম্মু দেখতেছে যে এটা আসতেছে ওইটা যেতেছে, আমি ওই জায়গাটা দিকে তাকাই দিচ্ছি। তো তার কিছুক্ষণ পর আমিও দেখলাম, মনে হয় যে একটা সাদা কিছু আর কি, ওই যে আপনার এই রুগীরা যে ড্রেসগুলো পরে থাকে না, সাদা ড্রেস, ওরকম ড্রেস পরে একজন আর কি ধরে একটা রুমে ঢুকলো, অত সবগুলো রুম লাগানো। তো আমার তো লোম দাঁড়ায় গেছে শরীরের, এখন আমার শরীরের লোম দাঁড়ায় গেছে ওটা মনে পড়লে। ঘন্টা দেড়েক পর আমার মেজু চাচু আসলো, তখন ফোনের এতটা ট্রেন ছিল না, হ্যাঁ এতটা ট্রেন ছিল না। আমার মেজু চাচু আসলো 2 তলায়, ওনার সাথে আমার ফুফাতো ভাই আসলো একজন, আরো কয়েকজন আসছিল। তো ওনারা আসার পর আমরা চলে গেছি বাসায় ফিরে গেছি। তো ওনারা থাকবে রাত্রিবেলা, তো আমরা চলে গেছি। তো বাসায় আসার পরে আমার গায়ে খুবই জ্বর ছিল, আর আম্মু তো খুব ভয় ছিল কয়েকদিন, কিন্তু আমার জ্বর আসছিল। সেদিনের পর থেকে আমি আর ওই বারডেমাস হসপিটালের নাম শুনলাম আর যাই না সেখানে। ধন্যবাদ ভাই, এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনাটা হচ্ছে, আমরা যে বাসায় আছি এখন বর্তমান, আমাদের জোড়া বাড়ি, একটা হচ্ছে আমার ফুফুর নামে, এটাও আমাদের নামে আর কি আছে, ফুফুর যেটা ওটাও আমাদের নামে আর কি, সবার ভাই বোনেদের একসাথে ভাগ করা আর কি। তো এটা হচ্ছে 2006 সালের ঘটনা। স্বামী স্ত্রী দুজন থাকতো, আমার পুকুর বাসা ভাড়া থাকতো। আগে তো কোয়ার্টার বাড়িতে যেরকম আপনার রুম ভাড়া দেওয়া হইতো 1500-2000 টাকায়, ঠিক ওরকমই 1500 টাকা রুমটা ভাড়া দেওয়া হয়েছিল। আর রুমটা ড্রেনের পাশে, জি ড্রেনের পাশে। তো ছেলেটার নাম ছিল রুবেল, আর মেয়েটার নাম বলা যাবে না, এটা সংঘর্ষগত থাক, মেয়ের নাম বলার দরকার নেই। ছেলের নাম ছিল রুবেল। তো তাদের মধ্যে ঝগড়া হইতো, প্রেম করে বিয়ে করা হয়েছে, প্রেম করে বিয়ে করছে তারা মা বাবার বিরুদ্ধে। তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন ছেলে মোটামুটি ভালো ইনকাম করতো, গাড়ি চালাতো। তো আমার পুকুর বাসায় তারা ভালো ছিল, আর মেয়েরা আমাদের রোডেই ছিল, আর পাশের বাসা ছিল তারা ভাড়া ছিল। তো ছেলে মেয়েকে নিয়ে আমার পুকুর বাসা ভাড়া ছিল, তাদের মধ্যে প্রায় ঝগড়া হইতো, কথা কাটাকাটি হইতো প্রায়। তো মেয়ে রাগ করে তার মার বাসায় একদিন চলে গেছে, মার বাসায় চলে গেছে যে ছেলে আমাকে উল্টা পাল্টা কথা বললে এই আর কি। তো ছেলে কি করছে, ছেলে ফাঁসি দিয়ে ফেলছে।
ছেলে ফাঁসি দিয়ে ফেলছে, ফাঁসি দিয়ে সুসাইড করে ফেলছে। তো এই নিয়ে তো অনেক হট্টগোল। ছেলের বোন, মা, বাবা যারা সবাই আছে মেয়েকে গিয়ে ধরছে যে তোমার জন্য ফাঁসি দিছে, এই সেই যা কেটে গেল। তো আমার পুবু, আমার ঘরের মানুষ যারা সবাই ছিল একটু ভয় ছিল আর কি, যে এত বড় ঘটনা বাড়ির ভিতরে ঘটে গেছে। তো একটু সবাই সতর্ক, একটু ভয় ছিল যে পুলিশ টুলিশ আসলো, তাদের জিজ্ঞাসাবাদ করবে কিনা, তাদের ধরবে কিনা, এই নিয়ে একটা সংশয় থাকে। তো ফুবু এটা কোনো রকম ইয়া করে নাই। পুলিশ যেভাবে যা যা জিজ্ঞাসা করছে তাই করছে, যে তাদের প্রায় মুখ কালাকালি হইতো, কথা কাটাকাটি হইতো, এই আর কি। এতটুকুই জানতো, আমার বউয়ের বিষয়ে কিছু জানতো না। তো আমার দুই ভাই আর কি, ফুফাতো দুই ভাই, তাদের নাম বলা যাবে না, তাদের দুই ভাই দুবার প্রবাসী ছিল। দুই ভাইয়ের এক ভাই যে ছোট, ওই আর কি আসছিল ছুটিতে, 1.5 মাস ছুটিতে আসছিল। তো সবাই খুশি, উনি আসছে প্রায় 1.5 মাসের জন্য থাকবে একসাথে, কমসে কম 5 বছর পর আসলো। তো 1.5 মাসের জন্য আসছে। এখন বিদেশে তো ওনাদের তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার অভ্যাস। তো রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পুবুকে বললো যে মা তাড়াতাড়ি খাবার দাও, আমার ঘুম ধরছে, শুয়ে পড়ি। অভ্যাস হয়ে গেছে। তো পুবু বলতেছে তাড়াতাড়ি খাবি, এখন বাজে মাত্র রাতে 9:30। তো যাই হোক, পুবু খাবার দিল, সে খাইলো। রুম ছিল আমাদের, পুবুর বাসায় 2টা রুম ছিল আর কি, পাশাপাশি রুম ছিল, মাঝখানে একটা দরজা ছিল। এখন প্রথম রুমটা সে আমার ভাইয়া গিয়া শুইছে, আর পুবু মাঝখানে রুমটাই শুইছে। তো রাত্রের কয়টার কথা জানি বললো, 2টা কি 2:30 হবে, 2:30। রাত্রে 2:30 বাজে আমার ওই ভাই আর কি, তার ঘুম ভাঙে, সে টয়লেটে যাবে, এই জন্য তার ঘুম ভাঙে। তো স্বাভাবিক সে উঠা বসে। তো উনি হাঁটার শব্দ পাইতেছে বারান্দায়, জুতার আওয়াজ পেতেছে, হাঁটা চলার। তো আমার ভাই স্বাভাবিক মনে করছে কেউ হয়তো উঠছে, স্বাভাবিক টয়লেটে যাবে অথবা কোনো কাজের জন্য উঠছে। তো আমার ভাই বের হইলো ঘর থেকে, বের হওয়া থেকে কেউ নাই। তো যাক, সে আর এতটা সিরিয়াসলি নেয়নি বা এতটা গভীরও জানে, এখন কেবল আসলো বিদেশ থেকে। আর পুবু এসব ওনাকে বলেন, উনি আর কি শুনছে, কয়েকটা শুনছে, আসার পরে এই শোনা পর্যন্তই, স্যার আর কিছু না। তো উনি বাথরুমে গেছে, বাথরুমে থেকে নাকি বসে বসে আপনার শুনতেছে জুতার আওয়াজ, হাঁটা চলার আওয়াজ, চিল্লাচিল্লির আওয়াজ, যেমন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতেছে ওই শব্দ, চিল্লাচিল্লি হট্টগোলের শব্দ পাইতেছে, কান্নার শব্দ পাইতেছে। তো আমার ভাই বের হইছে, বেরো দেখে কেউ নাই। আর যে রুমটায় কি ছেলেটা ফাঁসি দিছে, সেই রুমটার ভাড়া হয় না, ওটা তালা মারা। তো আমার ভাই যখন বাথরুম থেকে বের হইছে, সে হাতটা দিয়ে ফ্রেশ হয়ে তার রুমের দিকে যাবে। তো যে রুমটাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে রুমের ভিতরে চিল্লাচিল্লি শব্দ, যে তুমি আমার কথা শোনো না কেন, আমার মতন চলো না কেন, এই সেই, আমি কিন্তু উল্টাপাল্টা করে ফেলবো, তোমাকে এত পছন্দ করতাম, আর কি চিল্লা পাল্লা শব্দ, কান্নাকাটি শব্দ। তো আমার ভাই ফুপুকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে মা, এই রুমে কেউ আছে নাকি? তো ফুপু বলতেছে যে না, এই রুমে তো কেউ নাই। যে এই রুম তালা মারা কেন, রুমের ভিতর থেকে তো আমি শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি শব্দ পাইতেছি, কারা জানি চিল্লাইতেছে। তো ফুপু বলতেছে যে না, কিছু হয়নি, সকালে বলবো, তুই এখন শুয়ে পড়। সেদিন ফুপু আর কিছু বলেনি, ভাইকে কিছু বলেনি, ভাইও আর তেমন কিছুকে জিজ্ঞাসা করেনি। তো তার পরের দিন ভাইয়ের জ্বর, গায়ে খুব প্রচন্ড জ্বর, অনেক জ্বর, অনেক, তার গায়ে প্রচন্ড জ্বর ছিল। প্রায় সে সপ্তাহখানিক বিছানায় আপনার পড়া ছিল। তো
কোনো রকম সে কথা বলতে পারতো। সে আর কি বলতেছে যে ওকে ওই রুমে এই সমস্যা, এই শব্দ পাইছি আমি ঘুমের থেকে ওঠার পরে বাথরুমে থাকা অবস্থায় বাথরুম থেকে বের হয়েছে, এই কাহিনী। তো ওই জিনিসটা সবাই শুনলো, আমার দাদিও শুনলো। আমার দাদি বললো একটা হুজুর আনতে, একটা হুজুরে না ঘরের ভিতরে আর কি কোরআন তেলাওয়াত এগুলো করা দিতে, যদি খারাপ কিছু থাকে তাহলে চলে যাবে। তো আমার বউ হুজুর ডাক দিল, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করালো। তারপর গিয়ে জিনিসটা আর কি বন্ধ হয়। আর বছর 2-3 পর রুমটাও ভাড়া হয়ে যায়, কিন্তু রুমে মানুষ বেশি দিন থাকে না, কেন জানি চলে যায়, কিছু বলো না আর কি চলে যায়। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। পরবর্তী অডিও ক্লিপে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মাইশা, খুলনাতে থাকি। আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার ব্যস্ততার মধ্যেও আমার ইচ্ছা করলো ভূত.কমে একটা ঘটনা শেয়ার করতে, এই কারণেই শেয়ার করা। আর ভূত.কমে এটা আমার শেয়ার করা প্রথম ঘটনা। তো আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমি শুনেছি আমার এক দাদির কাছে, আমার এক দুঃসম্পর্কের দাদি, এবং এটি তার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন দাদির বয়স ছিল 15 থেকে 16 বছর, আর উনি 7 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে একদিন দাদির গ্রাম থেকে খবর আসে যে দাদির কোনো একজন আত্মীয় মারা গিয়েছে। দাদি তার হাজবেন্ডের সাথে শহরে থাকতো, আর শহর থেকে দাদির ওই গ্রামে যেতে বেশ অনেকটা সময় লাগতো। আর তখন যেহেতু যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তো রাস্তাতে অনেকটা সময় লেগে যেত। দাদি যেহেতু প্রেগনেন্ট ছিল, দাদির হাজবেন্ড মানে দাদা ঠিক করলেন যে তিনি একাই যাবেন, গিয়ে জানাজা অ্যাটেন্ড করে আবার চলে আসবেন। কিন্তু দাদি যাওয়ার জন্য জেদ করতে থাকলো। উল্লেখ্য যে আমার এই দাদি একটু একরোখা ধরনের ছিল এবং উনি কারো কথায় খুব একটা গুরুত্ব দিত না। তো শেষ পর্যন্ত দাদার রাজি হতে হয় এবং তারা দুজন মিলেই গ্রামে যায়। এবং ওখানে যাওয়ার পরে জানাজা শেষ করে লাশ দাফন করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি তারা আবার শহরের দিকে রওনা দেয় তাহলে রাস্তাতেই রাত হয়ে যাবে, যেটা কিনা দাদিকে নিয়ে রিস্ক হয়ে যায়। তো দাদা ঠিক করলেন যে তিনি এবং দাদি তারা দুইজন রাতটা গ্রামেই স্টে করবেন এবং সকালবেলা আস্তে আস্তে আবার শহরের দিকে রওনা হবেন। তো তারা যেরকম দূর থেকে জানাজা অ্যাটেন্ড করতে গিয়েছিল, ওরকম অনেকেই শহর থেকে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেও ওখানে স্টে করার ডিসিশন নেয়। ফলে দেখা যায় যে অনেক বেশি লোকজন হয়ে যাওয়ায় ওই বাড়িতে সবার থাকার জন্য ইনাফ জায়গা হয় না। তখন স্থানীয় লোকজন মানে ওখানকার প্রতিবেশীরা তারা প্রস্তাব দেয় যে তারা এক একটা ফ্যামিলি এখান থেকে এক একটা ফ্যামিলিকে নিয়ে যাবে তাদের বাসাতে, এবং রাতে ওই বাসাতেই তারা স্টে করবে এবং দিনের বেলায় যে যার বাসায় ফিরে যাবে। তো যেই বলা সেই কাজ, দাদিদের যে বাসায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, ওই বাসা থেকে একজন মহিলা দাদা দাদিকে নিতে আসে। ওই বাসাটা ছিল দাদিদের আত্মীয়ের বাসা থেকে কিছুটা দূরে, 5-7 মিনিটের রাস্তা। আর মাঝখানের রাস্তাটা এমন ছিল কাঁচা মাটির রাস্তা, যে রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় গাছপালার সারি, একটু জঙ্গল টাইপ। তো দাদা দাদি ওই বাড়িতে রওনা দেয় ওই মহিলার পিছন পিছন। মহিলাটা হাতে একটা কুপি নিয়ে রাস্তা ধরে হাঁটছে, আর দাদা দাদি মহিলাটাকে অনুসরণ করে পিছনে পিছনে হাঁটছে। তো এরকম সময় হঠাৎ করে দাদি তার ডান দিকে ওই গাছপালার ঝোপের মধ্যে চোখ যায়। উল্লেখ্য যে তখন পূর্ণিমা ছিল, তো চাঁদের আলোয় সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল। তো চাঁদের আলোয় দাদি তাকায় দেখে যে তার ডান দিকে গাছপালার ঝোপের মধ্যে একটা ছোট বাচ্চা, তার বয়স 5 থেকে 7 বছর হবে, আর বাচ্চাটা নগ্ন, হাতে একটা লাঠি। সেই বাচ্চাটা তাদের সাথে সাথেই হাঁটছে, খুবই নিঃশব্দে হাঁটছে, এবং সে দাদির দিকে তাকিয়ে রহস্যময় ভাবে হাসছে। মানে এমন ভাবে হাসতেছে যে মনে হচ্ছে সে দাদিকে অনেক দিন ধরে চেনে। তো প্রথমে দাদির মনে হয় যে হয়তোবা স্থানীয় কারো বাচ্চা, যে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশেই হয়তো এর বাড়ি হবে। তো দাদি পরে চোখটা জাস্ট সরায় না, এবং চোখ সরানোর পরক্ষণেই দাদির আবার মনে হয় যে যতই স্থানীয় বাচ্চা হোক, এখন তো রাত হয়ে গেছে, তো বাচ্চাটা কি হারায় গেল বা কিছু। তো দাদি ঠিক করলো যে সে বাচ্চাটাকে জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস করার জন্য যখন সে আবার তার ডান দিকে তাকায়, তখন সে দেখে যে বাচ্চাটা ওখানে আর নাই, জাস্ট উধাও হয়ে গেছে।
তো তখন দাদি ভাবে যে হয়তো বা আসলেই বাচ্চাটার বাসা খুবই কাছাকাছি কোথাও হবে, হয়তো বা এই ঝোপঝাড়ের ভিতরের দিকে হবে, তো বাচ্চাটা হয়তো তার বাসায় ব্যাক করছে। তো দাদি আর এই কথা তার সামনের ওই মহিলাকে বা দাদাকে বলে না। তারা যায় এবং ওই বাসাটাতে গিয়ে পৌঁছায়। বাড়িটা এমন ছিল, বড় একটা উঠান, ওই উঠানটা ক্রস করে দেন হচ্ছে মূল বাড়িতে উঠতে হতো, একটা একতলা পাকা বাড়ি। আর উঠানের এক কর্নারে হচ্ছে ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমের অপোজিটে ছিল হচ্ছে একটা ছাতিম গাছ, যেটা সিমেন্ট দিয়ে বাঁধাই করা ছিল। তো যাই হোক, দাদিরা বাড়িতে গিয়ে ওঠার পরে ওই বাড়িটায় একটাই রুম ছিল আর বারান্দা। তো দাদা দাদিকে বারান্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু তখন ছিল গরমকাল। তো এরপর ঘুমানোর প্রস্তুতি নেওয়ার আগে আগে ওই যে মহিলাটা তখন দাদির কাছে আসলো, এসে বলল যে দাদির যদি কোনো কারণে উঠানে নামার প্রয়োজন হয় তাহলে সে যেন অবশ্যই দাদাকে ডাক দেয় বা ওই মহিলাকে ডাক দিয়ে দেন উঠানে নামে, কোনো অবস্থাতে যেন একা উঠানে না নামে। তো দাদি মনে করে যে সে যেহেতু প্রেগনেন্ট, সাধারণ সতর্কতা অবলম্বনের জন্য এই কথাটা মহিলাটা বলে গেছে, তার মাথায় কোনো ভৌতিক চিন্তা ভাবনা কিছুই আসে না। তো সে জাস্ট ঘুমায় পড়ে। ঘুমানোর পরে রাতে তার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে, এবং তখন হচ্ছে দাদা এবং ওই বাড়ির মহিলা এবং সবাই খুব গভীর ঘুমে। তো দাদি উঠে উঠানে একা একাই নামে। আমি আগেই বলেছি সে একটু একরোখা ছিল, সে কাউকে ডাক দেয় না এবং সাথে কোনো আলো নেয় না, যেহেতু চাঁদের আলো সবকিছু দেখা যাচ্ছিল। তো দাদি উঠান ক্রস করে ওয়াশরুমে যায়, গিয়ে ওয়াশরুমের কাজ শেষ করে বের হয়ে সে যখন আবার উঠান ক্রস করে বাড়িতে এসে উঠবে, তখন তার ওই ছাতিম গাছটার দিকে নজর যায় এবং সে দেখে যে ওই ছাতিম গাছের নিচে ওই বাচ্চাটা দাঁড়ায় আছে, যে বাচ্চাটাকে সে আসার সময় দেখেছিল। ওই বাচ্চাটা, ওই নগ্ন বাচ্চাটা হাতে একটা লাঠি নিয়ে সে দাদির দিকে তাকায় আছে এবং একইভাবে হাসতেছে। তো তখন দাদির একটু অবাক লাগে, ভয় লাগে না, জাস্ট অবাক লাগে যে বাচ্চাটা কি হারায় গেল। তো দাদি ঠিক করে যে সে বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কি হারায় গেছো বা তোমার বাসা কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো সে জিজ্ঞেস করার জন্য যখন সামনে আগায়, এক পা বাড়ানোর সাথে সাথে বাচ্চাটা অদ্ভুতভাবে নিমিষের মধ্যে গাছ বেয়ে উপরে উঠে গাছের একটা ডালে পা ঝুলায় বসে বসে দাদির দিকে তাকায়, হাসতে থাকে, এবং তার ওঠার ওয়েটা মোটেই স্বাভাবিক ছিল না। ইউজুয়ালি টিকটিকি যেরকম দেয়াল বেয়ে ওঠে হাত পা চারপাশে ছড়াই দিয়ে, ঠিক ওইভাবে বাচ্চাটা ওঠে, বাট বাচ্চাটার মাথা নিচের দিকে এবং পা দুইটা উপরের দিকে ছিল ওঠার টাইমে। মানে বাচ্চাটা একেবারে উল্টা ভাবে গাছ বেয়ে নিমিষের মধ্যে উঠে যায়, উঠে ওই ডালটার উপরে বসে পা ঝুলায় দাদির দিকে তাকায়, হাসতে থাকে। ওই মুহূর্তে গিয়ে দাদি রিয়েলাইজ করে যে সে একটা বিপদের মধ্যে পড়ছে, যা কিছু হচ্ছে তা মোটেই স্বাভাবিক না। এখন যেভাবেই হোক তার দৌড় দিয়ে ওই উঠান ক্রস করে বাড়ির বারান্দায় গিয়ে উঠতে হবে এবং দৌড়াইতে দৌড়াইতে তার চিৎকার করে সবাইকে ডাক দিতে হবে। তো যখনই দাদি দৌড় দিতে যাবে তখনই সে ফিল করে যে তার হাত পা কিচ্ছু নাড়াইতে পারতেছে না, তার বডিতে তার কোনো কন্ট্রোল নাই। ইভেন সে ওই বাচ্চাটার দিক থেকে তার নজর পর্যন্ত সরাইতে পারতেছে না এবং তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই অবস্থা সে বেশিক্ষণ সহ্য করতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সকাল হয়ে গেছে। সে ওই বারান্দার খাটে শুয়ে আছে, মহিলাটা তার মাথায় পানি ঢালতেছে আর মহিলাটার মেয়ে আর তার হাজবেন্ড তার হাত পা ম্যাসাজ করতেছে। তখন মহিলাটা তার জ্ঞান ফেরার সাথে সাথে তাকে একটা ধমক দেয়, দিয়ে বলে যে তোমাকে না বলছিলাম তুমি একা একা নামবা না। এরপর হচ্ছে মহিলাটা দাদিকে জেরা করতে থাকে যে বলো কি হয়েছিল রাতে, তুমি কিভাবে জ্ঞান হারাইছো। বাট দাদি কাউকে কোনো কিচ্ছু বলে না। সে হচ্ছে সবাইকে বলে যে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠানে নামছি, নামার পর আমার শরীর খারাপ লাগছে, দেন আমার মাথা ঘুরে গেছে। বাট সে রাতে যা যা দেখছে, যা যা ফেস করছে, সব কিচ্ছু কাউকে শেয়ার করে না, ইভেন দাদাকেও না। এরপর খুব তাড়াহুড়া করে সে দাদাকে বলে তারা দুইজন মিলে ওখান থেকে বাড়ির জন্য রওনা দেয়। এবং সারা রাস্তায় দাদি খুবই অস্বস্তি ফিল করে, তার পুরা বডি গুলাইতে থাকে, তার বমি আসতে থাকে এবং পুরো বডি অনেক হেভি ফিল হয়, লাইক সে পা উঁচু করতে পারতেছে না এরকম। তো দাদাকে এই জিনিসটা বলার পরে দাদা খুব একটা গায়ে লাগায় না, যেহেতু এগুলো একটা প্রেগনেন্ট মহিলার খুবই নর্মাল সিনড্রোম। একটা প্রেগনেন্ট মহিলার এই ধরনের সিনড্রোম থাকে। তো
তারা বাসায় পৌঁছায় এবং বাসায় পৌঁছানোর পরে দাদির সাথে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়। প্রথম কিছুদিন দাদি ফিল করে যে সে বাসায় একা নেই, মানে যখন দাদি বাসায় একা থাকতেছে, দাদা বাইরে থাকতেছে, তখন সে ফিল করতেছে যে সে যেখানেই যাচ্ছে তাকে কেউ একজন ফলো করতেছে, তাকে কেউ একজন দেখতেছে। সে যেখানেই থাকুক না কেন, সে ওয়াশরুমে থাকুক, কিচেনে, বেডরুমে, যেখানেই থাকুক, কেউ একজন তাকে অবজার্ভ করতেছে। এবং এই পুরো সময়ে প্রত্যেক দিন রাতে দাদি একই ধরনের দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে ওই ছেলেটা তার কাছে আসতেছে, এসে তার কাছে কিছু একটা চাচ্ছে। কি চাচ্ছে তা বোঝা যাচ্ছে না, খুবই অস্পষ্ট ভাবে চাচ্ছে, বাট কিছু একটা চাচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবং এই একই ধরনের স্বপ্ন পরপর দেখতে দেখতে একটা টাইম দাদি যে ডিসিশন নেয় যে এবার সে দাদাকে সবকিছু বলবে, সে শেয়ার করবে। বাট বলতে গিয়েও সে পুরো ঘটনা খুলে বলতে পারে না, সে জাস্ট দুঃস্বপ্নের কথাগুলো বলে। তো দাদা বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তুমি আজকে রাতটা ঘুমাও, আমরা কালকে সকালে হুজুরের কাছে যাব, গিয়ে দোয়া কালাম পড়ে তোমাকে ফু দাওয়াই নিয়ে আসবো। তো দাদি ঘুমায় যায় এবং ওই দিন রাতেও সে একই দুঃস্বপ্ন দেখতে শুরু করে ওই একটা ছেলেকেই। বাট আজকের দুঃস্বপ্নটা এরকম, ছেলেটা ওই গাছ থেকে নেমে তার দিকে এগোয় আসতেছে, সে উঠানে দাঁড়ায় আছে এবং এসে একটা সময় সে দাদির পেটে হাত রাখে এবং হাত রাখার সাথে সাথে দাদির পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং ওই যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে এবং সে দেখে যে তার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সে ছটফট করতে থাকে, তো তার ছটফটানিতে দাদার ঘুম ভেঙে যায়। দাদা ওই অবস্থা দেখে আশেপাশে সবাইকে ডাক দেয়, মহিলারা আসে তাকে হেল্প করার জন্য। বাট কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার আগেই দাদির বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই ছিল রাসেল ভাইয়া মূল ঘটনা। আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা বা এই ঘটনার পিছনে কি ব্যাখ্যা থাকতে পারে, বাট দাদি এখনো পর্যন্ত বিশ্বাস করে, তার দৃঢ় বিশ্বাস যে এইসব কিছু কানেক্টেড। সে যা কিছু সেদিন রাতে দেখছিল, তার প্রত্যেকটা দুঃস্বপ্ন এবং মিসক্যারেজ হওয়া সবকিছু কানেক্টেড এবং সবকিছু পিছনে ওই বাচ্চা নামক মানে বাচ্চা রূপ ধরে যে জিনিসটা তাকে দেখা দিত, ওই জিনিসটার হাত আছে। তো এই ঘটনাটা দাদি এখনো যখন বলে অনেক ইমোশনাল হয়ে যায় তার বাচ্চাটার জন্য। তো রাসেল ভাইয়া, আমি এখানে আমার ঘটনা শেষ করতেছি। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে।